সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1105তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মোহাম্মদ আসাদ আলীর জীবনের হৃদয় কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল সুন্দরী বউয়ের আদেশে মাকে হত্যা করে এক ছেলে। সুন্দরী বউ যার ঘরে আছে সে জানে। আমার দৃষ্টিতে বা আমি এই যে মানুষের বাস্তব জীবনের গল্পগুলো পাই, এগুলো পড়ি, সেখানে সেই অভিজ্ঞতা থেকে বলি, সুন্দরী বউ ঘরে নিয়ে 99% পুরুষ অসুখী। সুন্দরী বউ যে কত যন্ত্রণা যার আছে শুধুমাত্র সেই জানে। হয়তো লোকসমাজে বলতে পারে না, পাশের মানুষকে বলতে পারে না, গোপনে গোপনে আমাকে ইমেল করে বলে, আপন ভাই এমনভাবে দিন কাটাচ্ছি। এবং ওই সুন্দরী বউ যে ভয়ানকের কোন পর্যায়ে চলে গিয়ে এমন জঘন্য কাজ করতে পারে তা শোনার পরে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। চরম দুঃখজনক এক করুণ বাস্তব জীবন কাহিনী। আমি আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আসাদ আলীর জীবনের বাস্তব গল্পটা আপনারা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আসাদ আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসাদ আলী, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার দুজন কাকা, আরেকজন জেঠু। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে, আমার দুইটা সৎমা। আমার বাবা টোটাল 3 বিয়ে করে। আমার বড় যে 2টা মা আছে, আমার ওই বড় 2 মায়ের ঘরেও অনেকগুলো সন্তান আছে। এবং আমার বাবা সর্বশেষ আমার মাকে বিয়ে করে, তাও আমার মাকে আমার বাবা ঢাকা থেকে বিয়ে করে নিয়ে আসে। আমার মা ঢাকাতে কোনো এক গার্মেন্টসে চাকরি করতো, কোনো এক কারখানায় চাকরি করতো। সেখান থেকে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্ক হয়। আমার মা দেখতে অনেক বেশি সুন্দরী ছিল এবং এতটা সুন্দরী দেখার পরে আমার আব্বা তখন আমার মাকে 3য় বিয়ে করে এবং বিয়ে করে সবার মতো করে আমার মাকে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আসার পর দুনিয়াতে আমি আসি এবং আমি আসার পরে শুরু হয় এক তুমুল ঝগড়া। আমার ওই 2 সৎমা কোনোভাবে আমার মাকে মেনে নিতে পারতেছিল না। তাদের মাঝে প্রতিটা মুহূর্তেই ঝগড়া ঝাঁটি, মারামারি, এরকম একটা দুঃখ, কষ্ট এবং যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি যে বেশিরভাগ সময় দেখা যায় যে আমার বাবা বাড়িতে যখন আসে তখনই আমার 2 মায়ের সাথে থাকে। আমার যেই সৎ ভাই বোনগুলো আছে ওদের জন্য আমার আব্বার অনেক টান, অনেক ভালোবাসা। ওনাদের জন্য আমার আব্বা অনেক কিছু করে, কিন্তু আমার জন্য আমার বাবা কোনোদিন হাতে করে একটা 10 টাকা দামের চিপস নিয়ে আসতে আমি দেখি নাই। প্রচুর পরিমাণের অবহেলা অনেক আমাকে নিয়ে করতো এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার আব্বার সাথে আমার মায়ের ঝগড়া অনেক অংশে বেড়ে গেল। একটা পর্যায়ে আমার আব্বা এরকম সিদ্ধান্ত নিয়ে নিল যে আমার মাকে ছেড়ে দিবে। আমার মায়ের এই দুনিয়াতে আপন বলতে কেউ নাই, শুধু একজন মহিলা আছে যিনি আমাদের পাশের গ্রামেরই এক মহিলা, যাকে আমার মা ডাকছে। তো আমি ওনাকে নানি ডাকি, তো আমার মা ওই মহিলাকে মা ডাকে। মহিলাও কিন্তু গরিব, মানে ভিক্ষা করে খায়, ওরকম একটা মহিলা। ওই মহিলাকে আমার আম্মা মা ডাকছে, তো আমি ওনারা নানু ডাকি। দুনিয়াতে যদি আমার মায়ের আপন বলে কেউ থেকে থাকে তবে শুধুমাত্র ওই বৃদ্ধ ফকির মহিলাটাই আছে। তো দেখা যায় এরকম করতে করতে আমার আব্বা একদিন আমার মায়ের মুখের উপর বলেই উঠলো যে তোর ওই ছেলেকে মেরে আমি তোকে বাড়ি থেকে পিটে তাড়িয়ে দেবো, এরকমভাবে বললো। তো এমন করতে করতে হঠাৎ করে আমার আব্বা যেখানে চাকরি করতো সেখানে অনেক লোকজনের সাথে আমার আম্মার যোগাযোগ ছিল। আমার আব্বা ওখানে কী করতো না করতো অনেক লোকজনরে আমার মায়ের কাছে খবর দিত। আমার বয়স তখন কত আমার ঠিক মনে নাই। হঠাৎ করে একদিন দেখা গেল যে রাতের বেলায়, আপনার শীতের রাতে, একেবারে চারদিকে ঘন কুয়াশা, এরকম একটা রাতের বেলায় আমি শুনেছিলাম আমার বাবা বাড়িতে আসবে এবং রাতে বাড়িতে আসবে, সকালবেলা ভোরে চলে যাবে। তো এরকম শুনেছিলাম, বাট কুয়াশা মুখর রাতের বেলায় গুটগুটে অন্ধকারে আমার মা তখন আমাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যে ঘরে আমি থাকতাম ওই ঘর থেকে বেরিয়ে গেল। তো আমি বললাম, মা, এত কুয়াশার মধ্যে, এত শীতের মধ্যে? আমি শীতে কাঁপতেছিলাম। আমার আসলে তেমন কোনো ভালো শীতের কাপড় ছিল না। আমার তেমন কোনো শীতের ভালো জামা কাপড় না থাকার কারণে শীতে যেন আমার হাড় কাঁপতেছিল। এরকম শীতের মধ্যে আমি বললাম, মা, তুমি আমার নিয়ে কোথায় যাচ্ছ? কই যাবা? মা আমারে বলে, আমি তোরে নিয়ে চলে যাব। তা কোথায় যাবা এটুকুন বলে না। দেখতে দেখতে আমার মা তখন একটা জমি, মানে আপনার একটা বিল পার হলো এবং বিল পার হয়ে আমার মা বিলের ওই পারে গিয়ে আমার মা যে মহিলাকে মা ডাকলো আমার ওই দাদির বাড়ি, আমার ওই নানির বাড়িতে, আমার মা তখন গিয়ে ওই বৃদ্ধ ফকির মহিলাটাকে ডাকতেছে, ও মা গো, দরজাটা খোলেন।
তো দরজা যখন খুলছে, খোলার পরেই আমার মা তখন করলো কি, আমাকে ওই মহিলার কাছে দিয়ে দিল। মহিলার কাছে দিয়ে বলল, আমার ছেলেটাকে আপনি রাখেন, কোনোভাবেই যাতে আমার ছেলেটা ঘরের বাইরে না যায়। যদি আমার স্বামী বা আমার শ্বশুরবাড়ির কোনো লোকজন আসে তাহলে বলবেন যে এই ছেলে আমার কাছে নাই। আমি মারে বলতেছি, মা তুমি এমন করতেছো কেন? আমার মা তখন শুধু আমাকে এটাই বললো যে আমার জীবন বাঁচানোর জন্যই মা আমাকে এই বাড়িতে রেখে গেছে, এটা মা আমাকে বললো। তো আমি তখন রাতের বেলায় ওই নানির সাথে ঘুমিয়ে যাই। সকাল হলে পরে নানি আমাকে আর ঘর থেকে বেরোতে দেয় না, আমাকে ঘরের মধ্যে আটকায় রাখে। আমাকে বলে, তুই কোনো কথা বলবি না, ঘরের মধ্যেই চুপচাপ বসে থাকবি। না আচ্ছা ঠিক আছে, আমি ঘরের মধ্যে বসে থাকবো, আমি কিছু বলবো না। এবং এরকমভাবে ঘরের মধ্যে বসে থাকতে থাকতে দেখা গেল দুপুর হয়ে গেল। নানি আমার জন্য খাবার দাবারের ব্যবস্থা করলে, আমি খাবার দাবার খেলাম, কিন্তু আমার মায়ের জন্য খুব খারাপ লাগতেছে। আমার মা কোথায়? মাকে তো দেখতে পাচ্ছি না। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। সন্ধ্যার পরে আমি দাদিরে বললাম, ও দাদি, আর নানিরে বললাম, ও নানি, আমার মা কই? তা বলে, আসবে, তুই কান্নাকাটি করিস না, তোর মা আসবে। কুটকুটে অন্ধকার রাত চলে আসলো, কিন্তু আমার মা আর আমার কাছে আসলো না। এবং রাত পেরিয়ে যখন সকাল আসলো, দিনের 10টা বাজে, আমার মা তখন আমার কাছে আসলো। কিন্তু ওই সময় আমার মায়ের মাথার মধ্যে ব্যান্ডেজ করা এবং মায়ের হাতের বিভিন্ন জায়গায় মারছে যে রক্তের দাগ লেগে আছে। এবং ওইসব দেখে আমি তখন মাকে জড়ায় ধরে কান্না করে বলতেছি, মা গো, তোমার হাতে এরকম কেন? তোমার কপালে ফাটা দাগ কেন? কী হয়েছে? কে তোমাকে মারছে? আমার মা তখন অশ্রু সজল চোখে আমাকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে বলে, যার এই পৃথিবীতে কেউ নাই, তার আল্লাহ আছে। আমি বললাম, কী হয়েছে? চলো আমরা বাড়ি যাই। আমার বাড়ি নিবা না? আমি কিন্তু আমার সৎ ভাই বোনগুলোর সাথে খুব চলাফেরা করতাম, ওরা আমাকে দেখতে না পারলেও ওদেরকে আমি মন থেকে ভাই বোন হিসাবেই মানতাম। তা আমার মা বলে, আমরা আর কখনোই বাড়িতে যাব না। তা আমি বলি, কেন যাব না? ওই বাড়িতে আমি যাব না? মা আমাকে বলে, তোর বাবা আমাকে তালাক করে দিছে। শুনে আমার চোখে পানি চলে আসলো। আমি আর কখনোই আমাদের বাড়িতে যেতে পারবো না। এবার আমি আমার ওই নানির বাড়িতেই থাকতে শুরু করি। আমার মা তখন এই গ্রামে ওই গ্রামে পাশের গ্রামে টুকিটাকি কাজ করে বেড়ায়। যদিও আমার মা একটা সময় বলছিল আমাকে নিয়ে ঢাকায় চলে যাবে, কিন্তু আমার ওই নানি বলতেছিল যে না, তুই ঢাকায় যাইস না, এই নাতিটারে নিয়ে ঢাকায় গেলে তুই বিভিন্ন খারাপ মানুষের চক্করে পড়ে যাবি। তা তুই খারাপ মানুষের চক্করে পড়ে যাইস, তুই যাইস না। আমার তো এই দুনিয়াতে ছেলে মেয়ে কেউই নেই, স্বামী আপন বলতে কেউ নেই। তুই তো আমার মেয়ে এবং তোর ছেলে আমার নাতি। আমার যে একটা ছোট্ট ঘর আছে, আমি মারা যাবার পরে আমার এই ছোট্ট ঘরে তুই তোর ছেলেটাকে নিয়ে থাকিস। শহরে গিয়ে আবার কোন ঝামেলায় পড়িস, তাই আর শহরে যাওয়ার দরকার নেই। নানির ওই কথাগুলো শোনার পরে আমার আম্মা তখন শহরে যাওয়াটা বাদ দিল, আর শহরে গেল না। তো নানি আমার মাকে খুবভাবে বুঝাইতেছেন। আমার নানি আমার মায়ের সাথে তখন এখানে সেখানে আপনার যে মাঠে ঘাটে বিলে ওখানে কাজ আছে, আমার মা তখন কাজ করে। এরকম করতে করতে আমি একটু একটু করে বড় হই, এবং বড় হবার পরে অনেকটা বড় হয়ে যায় আমার বয়স। তখন আমি তখন মোটামুটি বুঝি, এবং ওই বয়সে আমি তখন জানতে পারি যে কেন আমার মা আমার দাদার বাড়ি থেকে এইভাবে রাতের অন্ধকার আমাকে এই বাড়িতে দিয়ে গেছে। তার বড় কারণ হচ্ছে, আমার মা খবর পাইছে আমার বাবা আমাকে এখান থেকে নিয়ে যাবে। আমাকে এখান থেকে নিয়ে আমার বাবা আমাকে বিক্রি করে দিবে। আমার বাবা ঢাকায় থাকতো, এখানে চাকরি করতো। তো আমার আব্বা আমাকে গ্রাম থেকে নিয়ে ঢাকায় বিক্রি করে দিবে, এরকম একটা খবর আমার মায়ের কানে আসছে। এবং মায়ের কানে আসার পরে আমার মা তখন আমাকে নিয়ে এই বাড়িতে আমাকে দিয়ে গেছে। এবং আমার বাবা বাড়িতে এসে যখন আমাকে দেখে নাই, আমার মাকে অনেক বেশি মারধর করছে, অনেক মারছে। এত মায়ের খাওয়ার পরেও আমার মা একটা বারের জন্য বলে নাই যে আমাকে কোথায় লুকিয়ে রাখছে। এবং আমাকে না পেয়ে শেষ পর্যন্ত আমার মাকে ঘর থেকে মেরে তালাক দিয়ে আমার আব্বা বিদায় করে। এমন দুঃখ কষ্ট আর যন্ত্রণার মাঝে আমার শৈশবের দিনগুলো কাটে। একটা কথা আছে, মরার উপরে খাড়া, এরকম একটা বিষয়। একটা পর্যায়ে এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমি আমার ওই দাদির বাড়িতে এক লোকের সাইকেলে উঠি, মানে সাইকেলে চড়তেছি। আর এখানে আরেকটা বিষয় বলে রাখি, আমার মা যেহেতু আমাকে নিয়ে চলে আসছে, এরপরে আমার দাদা দাদি অথবা আমার বাবা আমাদের আর কোনো খোঁজ খবর নেয়নি। তারা কিন্তু জানতে পারছে আমরা পাশের গ্রামে ওই মহিলার বাড়িতে আছি। এরপরে যেহেতু আমার মাকে তালাক করে দিয়েছে, সুতরাং আমার বাবা আমাদের আর কোনো খবর নেয়নি, কোনো রকমের খোঁজ খবর নেয়নি। ওই দাদির বাড়িতে আমি তখন পড়ে আসি। তো হলো কি, একদিন কি করলাম, একটা লোকে মানে সাইকেল চালাইতে আসে। ওই সময় কিন্তু সাইকেল খুব মানে সাইকেল দেখলে আমি পাগল হয়ে যেতাম। আমি জানি না কেন জানি সাইকেলের প্রতি আমার একটা অন্যরকম দুর্বলতা ছিল। সাইকেলটা দেখে আমি বললাম, আমার একটু সাইকেলে উঠান না। তা উনি আমার সাইকেলে উঠাইলো। তো সাইকেলের যে পিছনে ক্যারিয়ার বসার যে জায়গা, ওইখানের মধ্যে আমি বসলাম। তো লোকটা সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে, আমি তো ছোটো মানুষ ছিলাম, আমার পাটা অনেক নরম ছিল, আমার পাটা ভাই ওই সাইকেলের ভিতরে ঢুকে যায়। এবং সাইকেলের ওই পিছনের চাকার ভিতরে ঢুকে যায়। আমি তখন চিৎকার দিয়ে উঠে আমার পাটা ভেঙে যায়, মানে মধ্যখান দিয়ে পাটা ভেঙে যায়। আমি দেখতে শুনতে ছোটোবেলা অনেকটা হ্যাংলা ছিলাম, অনেক পাতলা ছিলাম। পাটা ভেঙে যায় এবং চিৎকার করে উঠি। চিৎকার করে ওঠার পরে মা, তারপরে দাদি, যারা যারা ছিল গ্রামের অনেকেই তখন আসে। আসার পরে তখন আমার মায়ের এই অবস্থা, মানে আমার এই অবস্থা, আমার মা তখন কী করে আমাকে হসপিটালে নিয়ে যায়।
প্রায় 2-3 দিনের মতো আমাকে হসপিটালে ভর্তি করে রাখে। যে পরিমাণে টাকা আমার মায়ের হাতে ছিল টুকিটাকি, এই সব টাকাই শেষ। এরপরে মা এসে গ্রামের মধ্যে মানুষের কাছ থেকে টাকা চায়, যে টাকা দেন। তো দেখেন গ্রামের মানুষ আর কয় টাকা আমার মাকে দিবে? ধান চাল বিক্রি করে তাদের কাছে আর কত টাকাই বা থাকে। তারপরেও তারা টুকিটাকি যতটুকু পারছে আমার আম্মাকে দিছে, কিন্তু ওই টাকায় আমার কোনো চিকিৎসা হচ্ছে না। একটা পর্যায়ে আমাকে যখন ঢাকাতে হসপিটালে ভর্তি করানো হয়, দেখা যায় বরিশালে হসপিটালে ভর্তি করানো হয়, দেখা যায় আমার চিকিৎসার জন্য আমার মা আমার চিকিৎসার ভার বইতে পারতেছিল না। তা চিকিৎসার ভার বইতে পারে না, এমন একটা অবস্থা। আমি প্রায় 3 মাসের মতো হসপিটালে ভর্তি থাকি। বুঝতে পারেন যে আমার পায়ের অবস্থা কতটা ভয়ানক হয়ে যায়। এবং 3 মাস পরে আমি হসপিটাল থেকে আসার পরে যেই দৃশ্যটা দেখতে পাই, এটা দেখে আমি খুব অবাক হয়ে যাই। আমার দাদার চেয়েও বেশি বয়স্ক, প্রায় 90 বছর বয়সী এক বৃদ্ধার ঘরে আমার মা থাকে। আমি দেখে অবাক হয়ে যাই। ওই বৃদ্ধার সেবা যত্ন আমার মা করে। শুধু সেবা যত্ন না, সেবা যত্নের আড়ালে আমার মা অনেক কিছু করে, যেটা আমি আমার 2 চোখে দেখেছি। একটা সময় আমি নানিরে জিজ্ঞেস করতাম যে, নানি আমার মা এগুলো কেন করে? আমার নানি বলে, ওই বুইড়ার কাছ থেকে তোর মা টাকা নিছে, তোর মা টাকা নিয়ে তোর চিকিৎসা করছে, এখন ওই বুইড়ার কথা শোনা লাগবে না। আমি বলি, তো বুইড়ার কথা শোনা লাগলে আমার মা, আল্লাহ তুমি মাফ করো, এগুলো কেন করে? নানি তখন আমার বলে, বুইড়া যা বলবে বুইড়ার সব কথা শোনা লাগবে, এই বলেই তোর মা বুইড়ার কাছ থেকে টাকা নিছে। পৃথিবীটা তখন আমার কাছে মনে হলো যেন পৃথিবীটা এত কঠিন কেন? আমি হাঁটতে পারি না। তখন থেকে আমি শপথ করি যে আমার মায়ের চোখের জল আমি মুছে দেব। আমার মা যাতে আর কখনো কারো কাছে কষ্ট না পায়, কারো কাছে লাঞ্ছিত না হয়, অপমানিত না হয়। কেউ যেন আমার মায়ের সুন্দর শরীরের দিকে, ফর্সা শরীরের দিকে খারাপ নজর না দেয়। আমি আমার মাকে একটা সুন্দর জীবন দেব। সেই থেকে আমি তখন আস্তে আস্তে টুকিটাকি কাজ করি, এই বাড়িতে ওই বাড়িতে, এখানে ওখানে আমি তখন টুকিটাকি কাজ করি। এবং এরকমভাবে কাজ করতে করতে আমার সময়গুলো কাটতে থাকে। একটা পর্যায়ে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। তো বড় হয়ে যাওয়ার পরে আমি চিন্তা করি আমি কি কাজ করব। তখন মানুষ আমাকে যদিও দিন চুক্তি কাজে নিয়ে যাইতো, আমাকে ½ টাকা বেতন দিত। এবং ½ টাকা বেতন দিত তো দিতই, আর দেখা যেত যে খুব বেশি আমাকে কাজে নিয়ে যাইতো না, কারণ আমি তো কাজ করতে পারতাম না। আমি দেখতে শুনতে অনেকটা ছোট ছিলাম, তো এই জন্য আমি আর কাজ করতে পারতাম না বলে আমাকে নিয়ে যাইতো না। এমনভাবে দিনের রাতগুলো কাটতেছে। এবং একটা পর্যায়ে আমি হঠাৎ করে চিন্তা করলাম, আমাদের এলাকাতে হাবিব পোদ্দার বলে একজন লোক আছে। তো ওনার আবার অনেক বড় লিচু বাগান আছে, ওনার বিশাল বড় লিচু বাগান আছে। তো অনেকেই ওই লিচু বাগানে কাজ করে। তো আমার ভিতরে হঠাৎ করে মনে হলো যে আমি ওনার ওই লিচু বাগানে দিন চুক্তিতে, মাস চুক্তিতে কাজ করব। ধরেন লিচু গাছের নিচে অনেক ময়লা হয়, এগুলা কাটবো এবং লিচুর সিজনে লিচু পাহারা দিব। ওরকম একটা চিন্তা ভাবনা করি। যেহেতু এরকম একটা লোক মনে মনে খুঁজতেছিল, হাবিব পোদ্দার এরকম একটা লোক খুঁজতেছিল। পরে একদিন আমি ওনার কাছে গেলাম। তখন আমার বয়স কত হবে, প্রায় 15 থেকে 16 বছর হবে, এরকম বয়স। তা ওই সময় কিন্তু আমার মাও কাজ করে, আমার নানিও কাজ করে, আমিও কাজ করি। তো হাবিব পোদ্দারের কাছে গিয়ে আমি বললাম যে, আপনি আমার মাস চুক্তিতে কাজে রাখবেন, আমি আপনার সব কাজ করে দেবো মাস চুক্তি হিসাবে। পরে উনি আমার বললে যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তখন আমি ওনার বাগানে মাস চুক্তিতে কাজে লেগে গেলাম। তো মাস চুক্তি কাজ করতেছি, মাস শেষে বেতন পাইতেছি। তখন আমার বেতন 6,000 টাকা ধার্য করা হয়। ওই বয়সে আমি 6,000 টাকা বেতন পাইতাম। আমার জন্য অনেক বড় কিছু ছিল। এবং হাবিব পোদ্দার আমাকে 6,000 টাকা শুধু আমাকে যে বেতন দিত তা না, মাঝে মাঝে আমার মায়ের জন্য কাপড় চোপড় কিনে দিত, আমার নানির জন্য এটা ওইটা দিত। দেখা যায় এরকম করতে করতে আমি হাবিব পোদ্দারের বাগানে খুব নাম করা একজন শ্রমিক হয়ে যাই। আর আরেকটা বিষয় খুব দুঃখের সাথে জানাই, আমার যে ভাইয়েরা, আমার সৎ ভাই বোন যারা আছে, ওরা খুব রাজকীয় লাইফ লিড করে। আমার সৎ ভাইয়েরা সেই সময় মোটরসাইকেল চালাইতো। আমি দেখতাম, আমি রাস্তার পাশে দাঁড়াই থাকতাম, ওরা মোটরসাইকেল নিয়ে যাইতো। তো কোনোদিন দাঁড়াই আমার জিজ্ঞেস করতো না যে, আসাদ কেমন আছিস, ভালো আছিস কি না, তোর মা কই, কখনোই জিজ্ঞেস করতো না। যদি আমি সালাম দিতাম, ও ভাই সালাম দিল, আমার দিকে ফিরে তাকাইতো না, ওরা মোটরসাইকেলটা এনে চলে যেত। আর আমার সৎবোনগুলো তো ছিল আরও ভয়ানক। যদি কখনো রাস্তাঘাটে দেখা হতো, আমাকে দেখলে রাস্তা পরিবর্তন করে ফেলতো। মনে হয় যেন আমার গায়ে দুর্গন্ধ, আমার সাথে কথা বলতে গেলে তাদের গা ময়লা হয়ে যাবে, তাদের শরীর নষ্ট হয়ে যাবে, আমাকে দেখলে তারা সরে যেত। এত পরিমাণের অবহেলা, অবজ্ঞা, অপমান আমাকে করতো। যাই হোক, এভাবে আমি তখন হাবিব পোদ্দারের এই আপনার লিচু বাগানে কাজ করি। এরকম করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হই। একটা পর্যায়ে আমাদের পারিবারিক যে অভাবটা ছিল, সেই অভাবটা অনেক অংশেই কেটে যায়। আগের মতো আর অভাব অনটন থাকে না, আমার মাকে আর না খেয়ে থাকতে হয় না, আমার নানিকে আর কষ্ট করতে হয় না। আমি তখন টাকা পয়সা দিয়ে সম্পূর্ণভাবে আমার মাকে, আমার নানিকে অনেকটা ভালো রাখি। হাবিব পোদ্দারের ওখানে আমি এত ভালো একজন শ্রমিক হয়ে যাই, আমি আসলে লিচু বাগানের দিকে তাকালেই বলতে পারতাম যে লিচু বাগানে এখন কি দিতে হবে, বা লিচুর ফল আসার আগে কীভাবে পরিচর্যা করতে হবে। এবং হাবিব পোদ্দারও আমাকে সব কিছু করার জন্য, সব ধরনের কাজ করার জন্য উনি আমাকে সুযোগ সুবিধা দেয়, যে তোর যখন তুই যেটা মনে করবি যে এটা করা দরকার, এটা তুই করে ফেলবি। এবং টাকা পয়সার উনি আমাকে কোনো অভাব দিত না।
তো ওনার বাড়িতে আমি যাইতাম আসতাম, যেহেতু দীর্ঘ বছর ধরে ওনার বাড়িতে কাজ করি, ওনার সাথে আমার মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে যায়। এবং সেই সম্পর্কের সূত্র ধরে একসময় ওনার মেয়ে, নাম হচ্ছে রাইসা, ওনার বড় মেয়ে রাইসা এবং ওনার ছোট আরেকটা মেয়ে আছে এবং ছোট 2টা ছেলে আছে। ওনার টোটাল 2 মেয়ে এবং 2 ছেলে 2 মেয়ে, এবং ওনাদের বাড়িতে আরেকটা মেয়ে আছে, কাজও করে আবার ওনাদের বাড়িতে থাকেও। নিজের মেয়ের মতোই করে আসাদ আপনার হাবিব পোদ্দার মেয়েটারে বড় করে, ওই মেয়েটার নাম হচ্ছে মায়া। তো উনি আমার বয়সের সিনিয়র, উনি আবার আমাকে অনেক আদরে স্নেহ করে, আমার খাবার দাবার দেয়। উনি একটু মানসিকভাবে প্রতিবন্ধী। হ্যাঁ, মানসিকভাবে প্রতিবন্ধী বলতে হয় না যে দেখবেন কিছু কাজের মেয়ের আছে একটু পাগল টাইপের, মানে মানসিক প্রতিবন্ধী পাগল এরকম আর কি। তো আমি গেলে আবার মায়া আপা আমাকে অনেক খাবার দাবার দিত, আমাকে অনেক আদর সমাদর যত্ন করতো, কখনোই আমাকে কষ্ট পাবো বলতে এরকম কোনো কাজ করতো না। তো এমন করতে করতে একটা সময় আপনার এসএসসি পরীক্ষা আসে। তো এসএসসি পরীক্ষা যখন আসে, দেন ওইখান থেকে মানে হাবিব পোদ্দারের বাড়ি থেকে আপনার এসএসসি পরীক্ষার যে সেন্টারটা, ওই সেন্টারটা অনেক দূরে। তো সেইখানেই হচ্ছে আপনার ওই হাবিব পোদ্দারের বড় মেয়ে রাইসা এসএসসি পরীক্ষা দিবে। ওই সময় লিচু বাগানে তেমন কোনো কাজ নাই, লিচুর বাগানের যে নিচের কাজটা ছিল মানে পরিষ্কারের কাজ আমি শেষ করে ফেলি। তা হাবিব পোদ্দার আমারে বলে যে আসাদ, আমার মেয়েটার তো এসএসসি পরীক্ষা দিবে, আমাদের গ্রামে তো আর কোনো মেয়ে নাই, তুই একটা কাজ করবি, তুই প্রতিদিন সকালবেলা রিক্সা দিয়ে ওর সাথে ওই এসএসসি পরীক্ষার সেন্টারে যাবে, ও পরীক্ষা দিবে এবং পরীক্ষা শেষ হলে পরে তুই ওরে আবার বাড়িতে নিয়ে আসবি। এই কথা আমাকে হাবিব পোদ্দার বললো। বলার পরে আমি কিন্তু এর আগেও মানে ওদের বাড়িতে যতবারই যাইতাম রাইসার সাথে আমি দুষ্টামি করতাম, কথাবার্তা বলতাম, এবং ওদের ওই পরিবারের একজন সদস্য আমি হয়ে যাই, যেহেতু দীর্ঘ বছর ওদের ওখানে কাজ করি। এর মাঝে আমার ওই দাদিটা মারা যায়, আমার ওই নানিটা মারা যায়, যে নানির কাছে আমরা বড় হয়েছি বা যে নানি আমাদেরকে রাখছে উনি মারা যায়। তো এরপরে দেখা যায় হাবিব পোদ্দারের বাড়িতে তখন আমি ওই রাইসাকে নিয়ে পরীক্ষার হলে যাইতাম। তো ও পরীক্ষা দিত, আমি ওখানে দাঁড়াই থাকতাম, আবার পরীক্ষা শেষ হলে আমাকে নিয়ে আসতাম। তো ওর যে বান্ধবীরা ছিল অনেক সময় এরকম করতো যে আমি যখন যাইতাম রাইসারে বলতো, এই তোর হাজব্যান্ড আসছে তোকে নিয়ে যাওয়ার জন্য। আমি এই কথাগুলো নিজের কানে শুনতাম, এই কথাগুলো শুনে আমার খুব লজ্জা পাইতো। ওর যে বান্ধবীরা আছে না, অনেকেই বলতো, কি রে তোর জামাই তোরে নামাই দিয়ে গেছে, তা তোর জামাই তোরে নিতে আসছে, যা যা তাড়াতাড়ি চলে যা। এই কথাগুলো বলতো, যে ওই কথাগুলো শুনতে শুনতে না আমার ভিতরে না রাইসাকে নিয়ে কেমন জানি একটা অন্যরকম শান্তি এনে অনুভব করতাম। রাইসা দেখতে এতটাই সুন্দর ছিল, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যদি বাস্তব কোনো পরী দেখে থাকি তাহলে আমি রাইসাকে দেখেছি। পরীর মতো অসম্ভব রকমের সুন্দরী একটা মেয়ে, হাতগুলো এত ফর্সা যে হাত দিয়ে যখন রক্ত চলে না, রক্ত চলাচল করে স্পষ্ট দেখা যায়। ওর দিকে তাকালে অন্তর কলিজা সব ঠান্ডা হয়ে যায়, এত ভালো লাগে ওকে দেখতে, আমি আসলে বলে বোঝাতে পারবো না। যতই আমি দিন পার করতেছি, যতই সামনের দিকে যাচ্ছি, ঠিক ততই যেন রাইসের প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি। এরকম করতে করতে একটা সময় ওর পরীক্ষা শেষ হয়ে গেল। শেষ পরীক্ষা দিনে আমি যখন রাইসাকে নিয়ে বাড়ির মধ্যে আসতেছিলাম, তখন মাঝপথে একটা বাজার পড়ে, মোটামুটি অনেক বড় একটা বাজার। তো সেই বাজার আসার পর আমি রাইসারে বললাম, রাইসা আমার সাথে চলো রেস্টুরেন্টে কিছু একটা খাবা, আজকে তো তোমার পরীক্ষা শেষ, আমি তো তোমার কিছু খাওয়াইতে পারলাম না। ও আমার বলে, না সমস্যা নেই, আমি খাবো না। আমি বললাম, না 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 চলো। একরকম জোর করে আমি ওকে রিক্সা থেকে হাত ধরে নামাই, এবং নামাই আমি ওই রেস্টুরেন্টে ঢুকাই। তো রেস্টুরেন্টে ঢুকে ও আমার সাথে খাওয়া দাওয়া করে, খুব মজা মাস্তি করি, দুজনেই খুব মজা মাস্তি করি এবং খুব আনন্দ করি আর কি। ওর সাথে হাসাহাসি করে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করি। সেই মুহূর্তটা না আমি আমার জীবনে কখনো ভুলতে পারবো না। ওই প্রথম মুহূর্তটা ওর সাথে একটা রেস্টুরেন্টে বসা, ওখানে দুজনে হালকা নাস্তা করা। সেখান থেকে পরে আবার রিক্সাতে আসলাম, রিক্সাতে ওকে আমি বাড়িতে পাঠিয়ে দিলাম, বাড়িতে চলে গেছে। আমি তখন লিচু বাগানে গেলাম, মাগরিবের কিছুক্ষণ আগে হঠাৎ করে আমাকে প্রচুরভাবে গালাগালি করতেছে আপনার হাবিব পোদ্দার। উনি আমাকে মানে বাড়ি থেকে আসতেছে আর গালাগালি করতেছে। তো এইভাবে গালাগালি কেন করতেছে আমি বুঝতেছি না। আমি তখন উঠলাম, উঠা মাত্র উনি এসে আমার কলার চেপে ধরছে, দৌড়েই আপনার একটা কুঞ্চি ছিল আর কি, একটা বাঁশের কুঞ্চি, ওইটা টান দিয়ে বের করছে লিচু বাগানের সাথে, এবং ওইটা বের করে আমার মানে বেদম পিটাইতে আছে। তাই আমি বললাম, আপনি আমারে মারতেছেন কেন, কী কারণে মারতেছেন, আমার অন্যায় কি? আমারে বলে, বেটা ফকিন্নির বাচ্চা, তোরে আমি আমার মেয়েরে পাঠাইছি, আমার মেয়ে পরীক্ষা দিবে, তুই আমার মেয়ের সাথে থাকবি একটু, এই জন্য তোরে আমি পাঠাইছি, আর তুই আমার মেয়েরে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলি কেন, এই তুই আমার মান সম্মান নষ্ট করলি কেন? বাড়িগুলো যে দিতেছে ভাই, এক একটা বাড়ি মনে হয় কি জানেন, আমার শরীরটা কেটে যাইতেছে এত জোরে জোরে। আমি তখন বললাম যে আপনি আমার মাইরেন না, আপনি আমার কথা শোনেন, শেষ পরীক্ষা, আপনার মেয়ের পরীক্ষা শেষ, এই জন্য আমি ভাবলাম যে আমার একটু নাস্তা করাই। উনি আমার বলে, তুই আমার মেয়েরে নাস্তা করানোর কে, তুই আমার মেয়ের নাস্তা করানোর কে? কেন লোকজন আমাকে টেলিফোন করে আমাকে ফোন করে বলে যে তুই আমার মেয়ের নিয়ে রেস্টুরেন্টে হাসাহাসি করিস, আমার মেয়ের হাত ধরে হাঁটিস, এই তোর এত বড় সাহস হয় কেন রে, ফকিন্নির ছেলে। খুবভাবে গালাগালি করে। এইভাবে গালাগালি করার পরে মনের মধ্যে অনেক কষ্ট যায় আর কি।
রাতের বেলায় চিন্তা করছি কারো কাছে নির্যাতিত হয়ে তো আর থাকা যায় না। ওনার এখানে আমি অনেক দিন ধরে ছিলাম, ঠিক আছে, অনেক কাজ টাজ করছি, এখন যেহেতু উনি আমার গায়ে হাতে তুলে ফেলছে এবং এভাবে আমাকে মারছে, আমার মনে তো কোনো খারাপই ছিল না। এটা সত্যি, আমি রাইসারে পছন্দ করতাম, কিন্তু কোনোদিনও রাইসাকে আমি পাবো বা রাইসাকে আমি বিয়ে করবো, রাইসাকে নিয়ে সংসার করব, এরকম স্বপ্নটা আমার মনে কোনোভাবেই ছিল না। এমনি ভালো লাগতো অতটুকুই। তো রাতে আমি প্রচুর কান্নাকাটি করি, নিয়ে আমাকে আমার গায়ে হাত তুলছে, আমাকে মারছে, আমার অনেক খারাপ লাগে, আমি কান্নাকাটি করি। এবং সকালবেলা উঠে আমি তখন নামাজ কালাম পড়ে আস্তে আস্তে করে ব্যাগ টেক গোটায় ফেলতেছি যে আমি এখান থেকে চলে যাব, যেহেতু উনি আমাকে মারছে, আমি এখানে থাকবো না। পরে আমি কী করলাম, ওনার বাড়িতে গেছি, বাড়িতে বলতে আপনার ওনার বাড়ির ওদিকে গেছি। যাওয়ার পরে ওনার বাড়িতে আবার একটা কাজের মেয়ে, ওই যে আমি মায়ের কথা বলছিলাম, উনি আছে। তো উনি তো আবার মানসিক প্রতিবন্ধী, ওনার একটা বলে উনি আরেকটা শোনে। পরে আমি যখন বললাম যে আপনি একটু হাবিব পোদ্দারে ডাইকা দেন, উনি বাড়ির মধ্যে গেছে আর আসে না। পরে একটা পিচ্ছি দেখলাম, পিচ্ছিটারে বললাম যে হাবিব পোদ্দার একটু ডাইকা দিত, ওই পিচ্ছি তখন ঘরে যায় ওনার ডাইকা দিছে। উনি মানে উঠে না আইসা মানে এতে আইসা আবার আমার দিকে চোখ লাল করে ফেলছে। উনি মনে করছে আমি ওনার মেয়েরে দেখতে আসছি। এই তোর এত বড় সাহস, তুই আবার আসছিস আমার বাড়িতে, এই তোর কি মানে মরার ভয় নাই, এরকম করে বলতেছে। আমি তখন বললাম কাকা আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন না, আর আমি আপনার মেয়েরে দেখার জন্য এখানে আসি নাই, বা আপনি আমার যেটা নিয়ে সন্দেহ করতেছেন, আমি কখনো মানে ব্রাহ্মণ হয়ে আমি চাঁদে হাত বাড়াবো না, আপনি আমাকে এতটা ছোট লোক ভাইবেন না। তো যাই হোক, আমি আসছি আপনাকে এটা বলার জন্য, আমি লিচু বাগানের যে রুমে আমি থাকতাম ওই রুমের চাবিটা দিতে আসছি, আমি চলে যাব। তা আমার বলে কই যাবি? আমি বললাম আমি চলে যাবো আমার বাড়িতে, আমি আর আপনার এখানে কাজ করব না। আমি কিন্তু ওনার এখানে বহু বছর কাজ করি, বহু বছর। পরে আমারে বলে যা যা যা, কাজ না করলে না, তোর মতো ফকিন্নির ছেলে চলে যাবি তো সমস্যা কি, আমি কি লোক পাবো না, আমি অন্য লোক নিয়ে নিব। মানে কুকুরের মতো আমাকে দূর দূর করে উনি তখন তাড়িয়ে দিল। তাড়িয়ে যখন দিল আমি তখন মন খারাপ করে চলে আসছি, ওনাকে চাবি টাবি সব কিছু লিচু বাগানে সব বুঝাই দিয়া আমি বাড়িতে চলে আসছি। মনটা তখন খুব খারাপ। বাড়িতে আসার পরে মায়ের শরীরটাও ভালো না। মা আমারে বলে কিরে বাবা কী হয়েছে? আমি বললাম না মা কিছু হয় নাই, তো আমি আর হাবিব পোদ্দার ওখানে কাজ করবো না। আম্মা তো কিছু একটা বুঝে গেছে, আম্মা কিন্তু আবার খুব মানে আমার মুখের দিকে তাকালে অনেক কিছু বুঝে যাইতো আর কি, এরকম খুব চালাক ছিল। তো যখন আম্মু দেখলো যে আমার মন খারাপ, মানে তখন আর আম্মু আমার সাথে কথা বললো না। তো আমি সারাদিন ঘোরাফেরা করলাম, করে বাজারে ঘুরলাম, রাতের বেলায় খেয়ে ঘুমিয়ে গেছি, মানে শুইতে গেছি। আম্মু তখন আমার ডাকতেছে, আমি উঠছি, উঠে বলে কিরে বাবা তোর কী হয়েছে? আমি বললাম মা কিছু হয় নাই। আবার রাতের মধ্যে আমি কাজ ঠিক করে আসছি, পরের দিন আমি একজনের জমিতে মানে জমির কাজে যাব। তো ঘুমিয়ে গেছি। ওইটা সকালবেলা আমি তখন ভোরে একদম ভোরে আপনার জলখাবার খেয়ে আমি তখন বেরিয়ে পড়ছি যে আমি কাজে চলে যাব। তো কাজে যাচ্ছি, কাজে যেয়ে কাজ করতেছি। ওই দিনের প্রায় আপনার প্রায় 11টা থেকে 11:30টার মধ্যে আমাদের বাড়ি থেকে এক ছোটো মেয়ে এসে আমাকে ডাকতেছে। আমার বলে যে আসাদ ভাই আপনার আম্মা আপনারা ডাকে। তো আমি ভাবলাম আম্মা যেহেতু ঘরে একা থাকে না, কোনো সমস্যা হলে অসুস্থ নাকি, কালকেও দেখলাম খুব কাশতেছে। পরে আমি আস্তে আস্তে করে বাড়ির দিকে আসতেছি। এখন বাড়ির সামনে এসে দেখি যে আমাদের বাড়ির সামনে মোটরসাইকেল। তা মোটরসাইকেল দেখে আমি বুঝে গেছি যে এটা আপনার হাবিব পোদ্দারের মোটরসাইকেল, কারণ আমাদের এলাকাতে উনি সবচেয়ে ভালো মোটরসাইকেল মানে দামি মোটরসাইকেল চালাইতো। পরে আমি চিন্তা করলাম কি উনি আমার বাড়িতে আসলো কেন? আমি তো নিশ্চিত ছিলাম যে উনি হয়তো ওনার মেয়ের সম্বন্ধে আমার আম্মার কাছে বা আমার সম্বন্ধে আমার আম্মার কাছে বিচার দিতে আসছে, যেমন ওনার মেয়ের সাথে এগুলো করছি, মনে হয় বিচার দিবে আর কি। তারপরেও ভাবলাম যে উনি বিচার দেখ, উনি তো পাগল মানুষ, ওনার তো আর মাথা ঠিক নেই, উনি তো আর কত কী করবো। তো আমি তখন বাড়ির মধ্যে আসছি, আসার পরে আমার আম্মা তখন মানে বারান্দায় বসে আছে, উনিও বসে আছে। পরে আমি এসে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম কাকা। বলে কিরে ভালো আছিস? আমি বললাম জি ভালো আছি। তো এই কথা বলে হাবিব পোদ্দার তখন আমার আম্মারে বলতেছে ঠিক আছে বোন জায়গা, আপনি আপনার ছেলেরে যেটা বললাম এটা বললেন। এই বলে হাবিব পোদ্দার তখন চলে যাচ্ছে। তা আমি বললাম কী ব্যাপার মা, উনি খাওয়া দাওয়া করে নাই? আমার আম্মা বলে খাওয়া দাওয়া করার মতো মুখ তুই রাখছিস? যখন আম্মা এইটা বলে আমি তখন বুঝে যাই যে উনি সব কিছু আমার আম্মাকে বলে দিছে। আমি তখন বললাম যে কী হয়েছে আমার কাছে বলো, উনি কি বলছে, কেন তুমি এরকম মন খারাপ করতেছ, আর উনি কিছু না খেয়ে কেন চলে গেল? আমার মা বলতেছে তুই আজকে কয় বছর ওনার বাড়িতে কাজ করিস? আমি বললাম বহু বছর, আমি তো গুণে শেষ করতে পারবো না। আমার আম্মা বলে তাহলে এই মানুষটার মনে তুই কীভাবে কষ্ট দিলি? আমি বললাম তো তোমার কি মনে হয় যে তোমার ছেলে কারো মনে কষ্ট দিতে পারে? আমার আম্মা বলে যদি কষ্টই না দিবি তাহলে লোকটার মুখের উপরে তার ছাবিটা ছুঁড়ে মেরে তুই চলে আসলি কেন? আমি বললাম আমি কেন চলে আসলাম, উনি কি এটা বলে নাই? আমার আম্মা বলে না, আমি তো ওনাকে বারবার জিজ্ঞেস করেছিলাম যে আসাদ কেন চলে আসলো, কী কারণে চলে আসলো, ও তো আসলে এরকম না, কিন্তু ওই হাবিব পোদ্দার তো আমাকে কিছু বললো না, তুই কেন চলে আসলি ওটা তো আমাকে জানালো না। আমি বললাম ঠিক আছে তো জানাই নেই যেহেতু জানাই নেই আর কি। আমার আম্মা বলে শোন যেটা বলছি এটা, এই মুহূর্তে গোসল করে হাত পা ধুয়ে তুই হাবিব পোদ্দারের বাড়িতে যাবি। আমি বললাম কেন, ওনার বাড়িতে কেন যাব? মা বলতেছে উনি আমারে বলে গেছে
উনি তোর কাছে আমার কাছে বলছে উনি তোর কাছে লজ্জিত, উনি তোর সাথে যাই হোক যে কোনো বিষয় নাকি দুর্ব্যবহার করছে। তা এখন তুই যা, ওনার বাড়িতে যা, ওনার বাড়িতে গিয়ে আগের মতো কাজ কর। আমি বললাম মাথা খারাপ, আমি যার জমিতে আজকে কাজের বদলা নিছি আমি তার জমিতে কাজ করব না? আমার আম্মা বলে তোরে যেটা বলছি সেটা, তুই আর কোথাও যাবি না। এই বলে মা আমার হাত ধরে ফেলছে। তো মা যদি হাত ধরে ফেলে ভাই, তাহলে তো সন্তানের আর কোনো কিছু করার থাকে না। আমি তখন নিচের দিকে তাকাইছে, মা আমাকে লুঙ্গি দিল, আমি পুষ্কুনিতে গিয়ে ডুব দিয়ে আসলাম। ডুব দিয়ে এসে পরে আলুর ভর্তা আর গরম গরম ডাল ভাত খাইলাম। খাইয়া তখন আমি বিকেলের দিকে আবার লিচু বাগানের ওখানে গেছি। যাওয়ার পরে দেখলাম যে হাবিব পোদ্দার লিচু বাগানেই বসে আছে। পরে আমার সব কিছু দিল, দিয়ে বুঝাইলো যে দেখ তুই গরিবের ছেলে, আমার এখানে কাজ করিস, আমি তোরে কাজে রাখছি, তুই যদি আমার মেয়ের সাথে অন্যরকম কোনো কিছু করিস বা এটা যদি কেউ দেখে তাহলে তো আমার মান সম্মান টিকবে না। আমি তখন বললাম যে না কাকা, এটা আপনি ভুল চিন্তাভাবনা করতেছেন, আসলে এরকম কোনো চিন্তাভাবনা বা এরকম কোনো আমার না, আমি কখনোই আপনার মান সম্মান নষ্ট করবো না। উনি আমাকে বলে যে ঠিক আছে বাবা, তাহলে তুই থাক, তুই তোর কাজ কর। পরে আমি বাগানে আসি। সেদিন রাতের বেলায় ভাই হঠাৎ করে রাত্র আনুমানিক প্রায় আপনার 12টা সাড়ে 12টার দিকে এই হাবিব পোদ্দারের মেয়ে রাইসা আমার মানে আমি যে ঘরের মধ্যে দেখলাম ওই ঘরে জানালে এসে আমাকে ডাকতেছে যে আসাদ ভাই উঠে আসেন, এমন করে ডাকতেছে। 2-3টা ডাক দেওয়ার পর আমার তখন ঘুমটা ভেঙে গেল। আমি তখন জানালাটা খুললাম, খুলে দেখি জানালার ওই পাশে রাইসা দাঁড়ায় আছে। ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম যে কী ব্যাপার, ও এখানে কেন, ও তো এখানে থাকার কথা না, ও কী কারণে এখানে? পরে বললাম রাইসা তুমি এখানে? পরে বলে একটু বেরিয়ে আসবেন। আমি বললাম তুমি তোমার বাড়ি থেকে এত দূরে কেন আসছো এত রাতের বেলায়? পরে আমাকে বলে আপনার সাথে আমার একটু কথা আছে, যদি একটু বেরোইতেন আমার খুব ভালো লাগতো। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে বেরোচ্ছি। এই বলে আমি তখন ঘর থেকে বেরোয়ার পরে ও তখন আমার পা ধরে চিৎকার করে মানে মোটামুটি একটু শব্দ করে কান্না করতেছে। আমি তখন বললাম রাইসা খবরদার কান্না করো না, আর তুমি যদি কাঁদো এখানে যদি কেউ দেখে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ও আমাকে বলতেছে আমাকে একটু ঘরের মধ্যে নিয়ে যান না। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে আসো। পরে ঘরের মধ্যে নিছি, ও কান্না করতেছে বসে বসে। আমি বললাম আরে কান্না কেন করতেছো? ও আমাকে বলে আমার অনেক খারাপ লাগতেছে, আমার জন্য আমার আব্বু আপনার গায়ে হাত তুলছে, এটা আমার খুব কষ্ট হইতেছে। আমি বললাম কেন, তোমার আব্বু আমার গায়ে হাত তুলতেই পারে, আমি ওনার ছেলের মতো, ওনার বাড়িতে কাজ করি, তা আমি যদি ভুল করি তাহলে আমাকে শাসন করবে না? ও বলে না আপনি তো কোনো ভুল করেন নাই, আপনি কি ভুল করছেন? আপনি কি আমাকে নিয়ে 2টো সিঙ্গারা হোটেলে খেতে পারেন না? তাতে কি আছে, তাতে কি হয়েছে? আমি বললাম তাতে হয়তো তোমার কাছে কিছু হয়নি, কিন্তু হাবিব পোদ্দারের মতো লোকের কাছে এটা অনেক বড় বিষয় যে কেউ তারা যদি ফোন করে বলে যে তার মেয়েকে নিয়ে আমি রেস্টুরেন্টে হাসাহাসি করতেছি, এটা হাবিব পোদ্দারের জায়গায় যদি আমি হতাম আমারও সহ্য হতো না। ও আমাকে বলে না আমি এত কথা বুঝি না, আমার আব্বা আপনার গায়ে হাত তুলবে কেন? আমি বললাম আচ্ছা ঠিক আছে হয়েছে, তো তুমি যে এত রাত এখানে আসছো এটা যদি তোমার বাবা দেখতে পায়, ওই সময় তো আমার গায়ে হাত তুলছে, আর এবার তো আমাকে একদম সবাই জবাই দিয়ে দেবে। আমাকে বলতেছে না কেউ জানবে না, আমি মায়া আপাকে বইলা চালাকি করে আমি ঘর থেকে বেরিয়ে আসছি। তাই আমি বললাম ঠিক আছে এবার না হয় তুমি চলে যাও, আর এখানে থাকলে তো খুব সমস্যা হয়ে যাবে। পরে ও থাকতে চাইছিল, বাট আমি ওরা রাখিনি, ওরা আমি বিদায় করে দিলাম। এর পরের দিনও কেটে গেল, বাড়িতে গেলাম আসলাম। এর পরের দিন রাতের বেলায় একই সময় রাইসা আবারও আমার ওই লিচু বাগানে একইভাবে এসে আমার দরজা মানে জানালা ধাক্কাইতে আছে। জানালা খোলার পর ওকে দেখে আমি অবাক হয়ে গেলাম। আমি রাইসা তুমি কেন আসতেছো? আমাকে আমার ভালো লাগতেছে না, আপনার সাথে একটু লিচু বাগানে বসবো। আমি বললাম রাইসা লিচু বাগানের আশেপাশে অনেকেই হাঁটাচলা করে, কেউ যদি আমাকে দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। ও আমাকে বলে আপনি গেটটা লাগিয়ে দেন, গেটটা যদি লাগিয়ে দেন তাহলে তো আর গেটের ভিতরে কেউ আসবে না, মানুষ দেখবে কী করে? কেউ দেখবে না, প্লিজ আপনি আমাকে বের করে দিয়েন না, আমি একটু থাকি। মানে একদম ছোট বাচ্চার মতো কেমন জানি কান্না করে করে বলতেছে। আমার আচ্ছা ঠিক আছে থাকো। এরপরে লিচু বাগানে ও আর আমি একটা লিচু গাছের নিচে বসলাম। বসার পরে ও আমাকে বলতেছে আপনার কি খুব খারাপ লাগতেছে আমার সাথে বসে থাকতে? বললাম না খারাপ লাগতেছে না, তোমার মতো মেয়ের পাশে বসে খারাপ কেন লাগবে? অবশ্যই মনে ভয় লাগতেছে যে কখন আবার কি দেখে ফেলে। ও আমাকে বলে যদি কিছু না মনে করেন একটা কাজ করব। আমি বললাম কি? বলে আপনার পাটা একটু মেলে দেন, আমি আপনার পায়ের উপরে একটু শুই। আমি বললাম রাইসা তুমি এটা কী বলতেছো, তুমি আমার পায়ের উপরে শুইবে কেন? আমাকে বলতেছে আপনার পায়ের উপরে শুয়ে লিচু গাছের ফাঁকে ফাঁকে আমার ওই চাঁদটা দেখতে ইচ্ছে করতেছে। আমি বললাম রাইসা এটা আসলে ঠিক হবে না, এটা মনে হয় যেন একটু বেশি বাড়াবাড়ি। ও আমাকে বলে মোটেও বাড়াবাড়ি না, আমি যেটা বলছি আমি এটা করবোই, আপনি পা সোজা করেন। পরে আমি পাটা সোজা করলাম, ও আমার পায়ে রানের উপরে মাথাটা রেখে আসমানের দিকে তাকিয়ে আছে। ভাইরে আমি যখন আকাশের দিকে তাকাই তখন লিচু পাতার ফাঁকে ফাঁকে আমি অনেক বড় একটা চাঁদ আকাশে দেখতে পাই, এবং আমি যখন নিচের দিকে তাকাই আমি দেখতে পাই নিচেও না একটা চাঁদ আছে, নিচে একটা চাঁদ আকাশে একটা চাঁদ, মাটিতে একটা চাঁদ আকাশে একটা চাঁদ। এত ভালো লাগতেছিল, মনে হয় যেন আমি দুনিয়াতে নেই, জান্নাতে বসে আছি। কলিজাটা একদম ঠান্ডা হয়ে গেল, মনে হয় যেন এরকমভাবে কখন যে হঠাৎ করে ফজরে আজান দিয়ে দিল আমি বুঝতেই পারলাম না। আজান দেওয়ার সাথে রাইসা লাফ দিয়ে উঠে বলতেছে আমি চলে যাচ্ছি, আপনি থাকেন, কালকে আসবো।
এটা বলে ও ওই অন্ধকার রাতের মধ্যে দৌড়িয়া ওর বাড়ির মধ্যে চলে যায়, মানে ঘরে চলে যায়। এবং ঘরে চলে যাওয়ার পরে দেখা গেল একইভাবে ওর ঘরের মধ্যে থাকতেছে, মানে ঘরের মধ্যে থাকতেছে এবং এর পরের দিন আবারও আসতেছে। এইভাবে প্রতি রাতেই রাইসা আমার লিচু বাগানে চলে আসতো এবং ওই লিচু বাগানে আমি রাইসার সাথে ঘন্টার পর ঘন্টা প্রেম ভালোবাসার গল্প করতাম এবং দুজনের মাঝে অন্যভাবে মিশে থাকতাম। এই প্রেম, এই ভালোবাসা এই দুনিয়াতে সত্যি অসম্ভব ছিল। রাতের ওই গুটগুটে অন্ধকারে হাঁটি হাঁটি পাপা করে রাইসা আমার ভাঙা ঘরের জানালায় ঠুকঠুক করে শব্দ করতো, আর জানালা খুলে আমি দেখতে পাইতাম একটা চাঁদ মুখ। আর ওই চাঁদ মুখটাকে বুকে জড়িয়ে ধরে আমি তার প্রেমে এমনভাবে মাতোয়ারা হয়ে যাই যে আমি রাইসাকে ছাড়া আর কোনো কিছুই বুঝি না। আমি হাবিব পোদ্দারকে দেওয়া কথা ওই সময় সম্পূর্ণভাবে ভুলে যাই। একদিন 2 দিন নয়, দীর্ঘ প্রায় 4 থেকে 5 মাসের মতো রাইসার সাথে আমার এই প্রেমের সম্পর্ক চলতে থাকে। এবং একটা পর্যায়ে রাইসা তখন আমাকে বলে যে তুমি একটা কাজ করো, তুমি আমাকে আমার আব্বুকে তুমি বলো যে তুমি আমাকে পছন্দ করো এবং তুমি আমাকে বিয়ে করতে চাও। আমি বললাম তোমার মাথা খারাপ হয়েছে? আমি তোমার আব্বার কাছে যদি এই কথা বলি যে আমি আপনার মেয়েরে পছন্দ করি, আমি আপনার মেয়েরে বিয়ে করতে চাই, তোমার কি মনে হয় তোমার আব্বা আমাকে আস্ত রাখবে? উনি তো আমাকে একদম শোয়া জবাই দিয়ে দেবে। আমাকে বলতেছে এত ভয় পাও কেন? এত ভয় পাওয়ার কি আছে? তুমি কি মানুষ না? আমি বললাম আমি মানুষ ঠিক আছে, তবে আমি গরিব মানুষ। আমাকে বলতেছে দেখো এভাবে বলতে হয় না, আল্লাহ ধনী গরিব সবাইকেই তো আল্লাহ বানাইছে, সবাই তো আল্লাহর সৃষ্টি, তাই না? তুমি এরকম করে কেন বলতেছো? আমি বললাম না রাইসা, তুমি যে এভাবে আমার কাছে আসো, আমার সাথে রাতের বেলায় এই ভাঙা ঘরে থাকো, তোমার আব্বা যদি কোনো দিন দেখে উনি আমাকে আস্ত রাখবে না, আর তার উপরে আমি ওনার কাছে তোমার বিয়ের প্রস্তাব দিব, এই তো প্রশ্নই আসে না। কিন্তু ভাই একটা কথা কি জানেন, আমার কাছে মনে হয় যদি আল্লাহ না করুক কখনো রাইসার বিয়ে হয়ে যায় বা রাইসা যদি অন্য কাউকে বিয়ে করে ফেলে, আমি মনে হয় মরে যাব, মানে আমি আত্মহত্যা করব। অ্যান্ড এই বিষয়টা এইভাবে দিন আর রাতগুলো কাটতেছে এবং রাইসার ওইখান থেকে সেখান থেকে টুকিটাকি বিয়ের ঘর আসতেছিল। রাইসা তখন ওখানের একটা কলেজে পড়াশোনা করতো, তা বিয়ের ঘর আসে এখান থেকে সেখান থেকে বিয়ের ঘর আসতেছে, তো আমার কাছেও আসে যায়। এভাবে একদিন হঠাৎ করে রাতের বেলায় আমি শুয়ে আছি, তো ওই রাতের বেলায় একইভাবে ও এসে জানালা ঠকঠক করে শব্দ করতেছে। তো জানালা যখন শব্দ করতেছে আমি তখন ঘুম থেকে উঠলাম, উঠে আমি তখন দরজা জানি তো সবসময় হয়ে আসে, গিয়ে ওকে জড়ায় ধরছে এবং জড়ায় ধরা মাত্রই হঠাৎ করে পিছন থেকে 8-10 জন লোক এসে আমাকে ধরে ফেললো এবং টর্চলাইট টিপ দেওয়ার পরে আমি আলোতে দেখতেছি যে এটা রাইসা না, এটা হচ্ছে আপনার হাবিব পোদ্দারের বাড়িতে কাজ করা ওনার মেয়ের মতো বড় মেয়ে, মানসিক প্রতিবন্ধী মায়া। এবং মায়াকে দেখার পর আমি তখন অবাক হয়ে গেলাম যে আরে মায়া এই জায়গায় কেন, মানে আমার মাথায় তখন এটা আসতেছিল না ওই জায়গায় কেন। এবং ওই মুহূর্তের মধ্যে আমার সবাই এখানে বাইরে ফেলছে, আমাকেও বাঁচছে মায়াকেও বাঁচছে। আমি তখন মায়া আপারে বলতেছি যে মায়া আপা আপনি কেন আসছেন? কোনো কিছু বলে না, শুধু আমার দিকে তাকিয়ে আছে। একটা পর্যায়ে তখন হাবিব পোদ্দারকে খবর দেওয়া হলো। হাবিব পোদ্দার তখন রাতের বেলায় উঠে আসছে। উঠে আসার পরে তখন পোলাপাইন ওখানে যারা ছিল তারা ওই গ্রামের ছেলে, গ্রামের সবাই বলতেছে যে আপনার এই মেয়ের সাথে ওরে ধরছে এখানে। পরে হাবিব পোদ্দার কিন্তু মায়ারে নিজের মেয়ের মতোই আদর যত্ন করতো বা নিজের মেয়ে পরিচয় দিত। পরে এই হাবিব পোদ্দার আমার লিচু গাছের সাথে বেঁধে রাখছে, ওই লিচু গাছের বেঁধে মানে বাইধে রাখা অবস্থায় উনি আমার 5-6টা লাথি মারে, আমার বুকের মধ্যে, আমার মানে আপনার হাতের মধ্যে লাথি মারে। মায়েরা বলতেছে যে ছোট লোকের জাত কখনো বড় হয় না, কুকুরের লেজ কখনো সোজা হয় না, এটা আমি ভুলে গেছিলাম। তো তোর মতো একটা অসভ্য টাইপের ছেলেরে আমি বিশ্বাস করছি, এটা আমার অপরাধ। আমি আসলে বুঝতে পারতেছিলাম না, আমি বলতেও পারতেছিলাম না এত লোকের সামনে যে আমি তো ভালোবাসি রাইসাকে। তাহলে রাইসার জায়গায় এখানে মায়া আসলো কোত্থেকে? আমার মাথায় কিছুই আসতেছে না। ওরা আমার হাত পা বেঁধে ফেললো এবং বেঁধে সকাল হয়ে গেল। সকালে আমার মাকে খবর দিল। আমার মা তখন আসলো, এসে আমার মা এই দৃশ্য দেখার পর তো অবাক যে এটা কী হচ্ছে। তখনই হাবিব পোদ্দার আমার মাকে বলে যে এই ঘটনা, তোর ছেলে সবসময় আমার মেয়েরে এখানে নিয়ে আসতো, এসে আমার মেয়ের সাথে রং করতো, এখন এটার কি করবি কর। আমার মা তখনই হাবিব পোদ্দারে পা ধরে চিৎকার করে কেঁদে বলতেছে যে আমি আপনার পা ধরে বলতেছে আপনি যেটা ভালো মনে করেন আপনি সেটাই করেন, কিন্তু আমার ছেলেটার এভাবে বেঁধে রেখেন না, আমার এই ছেলে ছাড়া তো দুনিয়াতে আর কেউ নেই। হাবিব পোদ্দার তখন বললো যে ঠিক আছে, যেহেতু তুই এরকম করেই বলতেছিস তা ঠিক আছে, তোর ছেলের সাথে আমি আমার মেয়ে মায়ার বিয়ে দিয়ে দিব। তবে হ্যাঁ, বিয়ের কাবিনটা এত বেশি করবো যাতে তোর ছেলে আমার মেয়েকে ছাড়তে না পারে। আমার মা বলে আপনার যা খুশি আপনি করেন, তবে আমার ছেলেটারে মাইরেন না, আমার ছেলেটারে ছেড়ে দেন। এরপরে আমাকে ছেড়ে দিল। ছেড়ে ওই লিচু বাগানের মধ্যে 10 লক্ষ টাকা কাবিনে মায়ের সাথে আমার বিয়ে হলো। কাবিন দিল 10 লক্ষ টাকা এবং ওই 10 লাখ টাকা কাবিন দিতে সরকারি খাতায় যে টাকা দেওয়া লাগে সেই টাকাও হাবিব পোদ্দার নিজের থেকে দিয়ে দিল, মানে বুঝতে পারেন। এবং আমাকে মায়ের সাথে বিয়ে পড়াই দিল এবং ওর সাথে বিয়ে পড়িয়ে সেদিনে মায়াকে আমি আমার বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে নিয়ে যাওয়ার পরে আমি মায়াকে নিয়ে যখন একটা ঘরে গেলাম, ঘরে গিয়ে আমি তখন মায়াকে জিজ্ঞেস করতেছি, আমি তখনও মায়া আপাই বলি, দেখেন উনি আমার অনেক সিনিয়র, আমি তাও বলি মায়া আপা
আপনি এখানে কেন আসছেন? আমি তো জানি ওনারা কেউ প্ল্যানিং করে জায়গায় পাঠাইছে, উনি তো আর এমনি আসে নাই। আমি বলি আপনার এখানে কে পাঠাইছে, আর রাইসা কোথায়? উনি তখন কিছুই বলে না, শুধু কান্না করে। উনি কান্না করে আমার রাতটা কেটে গেল, এবং রাত কেটে যাওয়ার পরে সকালবেলা যখন আমি ওইখানে গেলাম, আপনার ওই হাবিব পোদ্দারের লিচু বাগানে গেলাম। লিচু বাগানে যাওয়ার পরে দেখলাম যে ওই লিচু বাগানে অন্য লোক রেখে দিছে কাজের জন্য, অন্য লোক রেখে দিছে। এবং সেই লোকটা আমাকে বলতেছে যে হাবিব পোদ্দার বলছে যে তুমি ওনারা লিচু বাগানে কাজ করা লাগবে না, তুমি ওনার মেয়ের জামাই, তুমি লিচু বাগানে যদি কাজ করো ওনার লজ্জা লাগে, তা তোমারে চলে যেতে বলছে। আমি অবাক হয়ে তাকিয়েছি, হায়রে মানুষ, হায়রে মানুষ। পরে আমি ওখান থেকে আবার চলে আসছি আইসা, মানে আমি এই মুহূর্তে কি করব? মানে আমার তো তেমন কোনো ভালো কোনো গার্ডিয়ান নাই যে আমার একটা ভালো গার্ডিয়ান আছে, ওই গার্ডিয়ানটা আমাকে হেল্প করবে বা আমাকে সাহায্য করবে, এরকম কোনো গার্ডিয়ান তো আমি দেখতে পাচ্ছি না। বাট আমি যাদেরকে দেখতে পাচ্ছি, যারা আমার সামনে আছে, এরা তো আসলে মানে এরা তো সবাই আমার ক্ষতি করার জন্য মনে হয় আমার জীবনে আসছে, কেউ আমাকে ভালো রাখার জন্য বা ভালোবাসার জন্য আমার জীবনে আসে নাই। তা আমি কান্নাকাটি করতেছি। যাই হোক, এভাবে আমি তখন মায়ার সাথেই সংসার করতেছি। রাইসার কোনো সন্ধান আমি পেলাম না, প্রায় 1 সপ্তাহের মতো কেটে গেল। রাইসা কোথায় গেল, কোন জায়গায় গেল, রাইসার সঠিক কোনো সন্ধান আমি পাই নাই। তারপরে এইভাবে 1 সপ্তাহখানিক পরে আমি জানতে পারি যে রাইসা তার নানার বাড়িতে আছে। ওদের এলাকার লোকের মাধ্যমে জানতে পারি ও নানার বাড়িতে আছে। আমি গোপনে গোপনে ও নানার বাড়ির ঠিকানা খুঁজে বাইর করি। আমি তো জানতাম না কোথায়। আমি সেই নানার বাড়িতে গিয়ে একদিন বিকালবেলা মাঠের মধ্যে রাইসারে পাই, এবং ওই মাঠের মধ্যে আমি তখন রাইসার সাথে সরাসরি দেখা করি। এবং দেখা হলে পরে রাইসা মনে হয় যেন আমাকে চিনে না, মানে আমি যেন ওর কাছে পুরো অপরিচিত। মানে ও আমাকে দেখেই কেমন মানে একটু রেগে গেছে আর কি, একটু রাগান্বিত ওই বাড়ির মধ্যে ঢুকে গেছে। দেন ওই দিন রাতের বেলায় রাত 10টার দিকে তখন ওই হাবিব পোদ্দার আমার বাড়িতে আসছে। এসে আমার মারে ডাইকে একদম আমার মাকে খুব শাসাইতে আছে যে তোর ছেলে আমার মেয়ে বড়টার সাথে এরকম নষ্টামি করে বড়টারে বিয়ে করে এখন আবার আমার ছোটো মেয়েরে জ্বালাইতে আছে। আমার ছোটো মেয়ে গেছে তার নানুর বাড়িতে বেড়াইতে, এবং সেখানে গিয়ে আমার ছোটো মেয়েরও হামলা দিছে। আমার আম্মুর কাছে বলতেছে, মানে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে উনি আসলেই করতে চাচ্ছেটা কি, মানে ওনার মূল টার্গেটটা কি। আমি তখনও কিন্তু ভাই বুঝতে পারি নাই। একটা পর্যায়ে তখন আমি আর এই রাইসার পিছনে ঘুরলাম না, কারণ আমি বুঝে গেছি যে রাইসা আমার সাথে বড় ধরনের চিটারি করেছে। রাইসা যে সে আমার সাথে প্রতারণা করেছে এটা বুঝতে আর আমার বাকি ছিল না, কারণ সেই রাতের বেলায় রাইসা এবং রাইসার বাবা দুজনেই প্ল্যানিং করে মায়াকে পাঠাইছে। যদিও মায়া আমার কাছে আজও সত্য কথা বলে না। আমি আমার মাকেও বলতে পারতেছি না, মানে আমি কারো কাছেই বলতে পারতেছি না। আসলে আমি কারো কাছেই বলি নাই যে আমি তো মায়াকে ভালোবাসি না, আমি তো ভালোবাসি রাইসাকে, এবং রাইসার সাথেই তো আমার সম্পর্ক ছিল। আজ যদি কেউ আমার বউ হয়ে আমার ঘরে আসার কথাই থাকে, তাহলে তো রাইসার আমার ঘরে আসার কথা, মায়ের তো আসার কথা না। কিন্তু মায়া কেন আমার ঘরে? এই প্রশ্নের জবাব আমি কার কাছে চাইব? তারপরেও সব কিছু মেনে নিলাম। ওই যে আমি গরিব মানুষ, এবং গরিব হওয়ার জন্যই হয়তো আমাকে এই জিনিসগুলো সহ্য করা হইতেছে, বা আমি হয়তো এই জিনিসগুলোর সম্মুখীন হচ্ছি। কান্নাকাটি করে সব কিছু ভুলে গেলাম, এবং সব কিছু বলে আমি নিরিবে আপনার মায়াকে নিয়ে সংসার করতেছি। মানে আপনার মাঠে ঘাটে টুকিটাকি বিলে টিলে কাজ করতেছি, যেটুকুন পাচ্ছি ওটুকুন দিয়ে আমি মায়ের সাথে সংসার চালিয়ে যাচ্ছি। আর মায়ার বাবা আপনার হাবিব সাহেব কখনোই আমাকে 1টা টাকা দেয় না। তখনও নিজের মেয়ে বিয়ে দিছে, নিজের মেয়ের জন্য তো অন্তত কিছুটা হলেও বাবা করে, কিন্তু কোনোদিন ওই হাবিব সাহেব মানে হাবিব পোদ্দার আমার জন্য কোনো কিছুই করে নাই। এরপরেও কিন্তু আমি মায়াকে অপমান করি নাই, অপদস্থ করি নাই। যেমনই হোক সে তো আমার জীবনে আসছে, এবং আল্লাহকে সাক্ষী করে কলমা কাবিন করে আমি তাকে বিয়ে করছি, তাই সে আমার বিবাহিতা বউ। এই জন্য আমি ওকে কখনোই অসম্মান করি নাই। যতটুকু স্বামীর অধিকার দেওয়া দরকার আমি তাকে ঠিক ততটুকুই দিয়েছিলাম। এরকম করে অনেকগুলো মাস কেটে গেল। একটা পর্যায়ে জানতে পারলাম যে রাইসার বিয়ে ঠিক হয়েছে। গ্রামে গঞ্জে চারপাশে ঢোল বাজিয়ে মাইকিং করে খুব বড় করে আনন্দ ফুর্তি করে রাইসার বিয়ে হবে। মানে এত বড় করে বিয়ে হবে যে হাবিব পোদ্দার বলছে আমাদের এই ইউনিয়নে, আমাদের এই থানাতে এর আগে এত বড় কোনো বিবাহ হয় নাই, যেই বিবাহ আমার মেয়ের হবে এত বড় করে আমি করব। ঢাকা শিল্পকলা থেকে আমি শিল্পী নিয়ে আসবো, আমার মেয়ের অনুষ্ঠানে গান গাইবে। মানে এত বড় করে উনি জমজমাট করে অনুষ্ঠান করে। বিশ্বাস করেন ভাই, কারো কাছে বলতে পারতেছি না যে আজ আমার ভালোবাসার মানুষটার বিয়ে, যে মানুষটার সাথে আমি দিনের পর দিন রাতের পর রাত লিচু বাগানে বসে সময় কাটিয়েছি। মানুষ বেইমান হয়, প্রতারক হয়, ধোঁকাবাজ হয়, কিন্তু এমন বেইমানও কি মানুষ হতে পারে? চোখের সামনে রাইসা আমার সাথে এত বড় বেইমানি করলো, আমি কিছুই করতে পারলাম না, এবং সব কিছু মেনে নিলাম। একটা সময় রাইসার ওই বড় লোকের সাথে রাইসার বিয়ে হয়ে গেল। যে লোকের সাথে রাইসার বিয়ে হয়েছে শুনেছিলাম সেই লোক নাকি আমেরিকার দেশে থাকে। আমেরিকার দেশে সেই লোক অনেক বেশি বড় লোক। রাইসাকে বউ বানিয়ে এবং গাড়ির বহর সাজিয়ে রাইসাকে নিয়ে চলে গেল। যে রাতে রাইসার বাসর হলো সে রাতে আমি মায়াকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদলাম। আসলে কান্না ছাড়া তো আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না।
কারণ আমার পৃথিবীর সবচেয়ে বড় পরিচয় আমি গরিব মানুষ, আর গরিব হয়েছি বলেই আমার বাবার কোটি টাকার সম্পদ থাকার পরে, আমার বাবা কোটিপতি হওয়ার পরেও বাবার ওই বাড়ির ত্রিসীমানায় আমি যেতে পারি নাই। গরিব হয়েছি বলেই ভালোবেসেছি রাইসাকে, আর সংসার করতেছি মায়ার সাথে। সব কিছু আমি তখন মেনে নিলাম। এরকম করতে করতে মায়ার ঘরে একটা কন্যা সন্তান হয়, এবং কন্যা সন্তানটা হওয়ার পরে আস্তে আস্তে করে রাইসাও আমাদের বাড়িতে আসে। যেহেতু রাইসার বড় বোন ছিল মায়া, আমাদের বাড়িতে মাঝে মাঝে আসতো। এমনি এমনি রাইসার সাথে আমার দেখা হইতো, বাট কখনোই ওর সাথে আমি কোনোদিন কথা বলি নাই, ওভাবে কখনো কথা হয় নাই। এমনি আমার বাড়িতে আসতো, ওর বোনের দেখতো, বা আমার যখন মেয়েটা হয়েছে তখনও আসছে। এইভাবে আমি মায়ের সাথে প্রায় 1.5 বছর সংসার করার পরে একদিন আমি আমাদের বাড়ির খুব সামনে একটা জাম গাছ আছে, অনেক বড় জাম গাছ, ওইখানে জাম ধরছে। তো দুপুরবেলা রাইসা আসছে এবং রাইসার ননদ সহ। পরে আমার আম্মা বলতেছে, একটা কাজ করতো, দুপুরে আসছে, গাছ থেকে কটা জাম পেরে নিয়ে আয়, যদি কটা জাম পাইরে আনিস তাহলে মেয়েগুলোরে জাম বানিয়ে দিব, একটু টক টক লাগবে, রোদে দিয়ে আসছে, খাইতে ভালো লাগবে। পরে আমি তখন লিচু গাছে উঠছি, উঠার পরে মানে আল্লাহর কি হুকুম আর কি, আমি লিচু গাছ থেকে পড়ে যাই। লিচু গাছ থেকে পড়ে যাই, তো নিচে আপনার জমি ছিল, ধানি জমি ছিল, অতটা আঘাত পাই নাই। ওই নরম জমির মধ্যে পড়ছি, এবং নরম জমির মধ্যে পড়ার কারণে অতটা ব্যথা পাইনি। এরপরেও মোটামুটি ব্যথা পাইছি। পরে আমার মা, এরপরে রাইসার ননদ এবং মায়া সবাই আমার ধৈর্য তখন ঘরের মধ্যে আনিনি। আমার পায়ে আমি চোট খাইছি, আঘাত খাইছি পায়ের মধ্যে। ওই যে আমার আগেই তো পায়ে একটা ব্যথা আছে, তো ওইটার মধ্যে তখন আমার মা তেল মালিশ করে দিতে আছে। আস্তে আস্তে করে আমার মা রাইসারে বলতেছে, যে বলতেছে, মায়ারে বলতেছে, রাইসা আসছে, রান্নাবান্না করো। মায়া তখন রান্নাবান্না করার জন্য গেল, আমার আম্মা তখন টুকটুকে গিয়ে কাজ করতেছে। আর আপনার রাইসার যে ননদ ছিল, ননদটা তখন ঘুমিয়ে গেছে, মানে আমাকে ঘরে গিয়ে একপাশে ঘুমিয়ে গেছে। তো এরই মাঝে রাইসা তখন আমার সাথে একাই বসে আছে, আমার পাটা রাইসা মালিশ করে দিতেছে, এবং আমার পা ধরে বলতেছে যে, আসাদ, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করে দাও। আমি বললাম, না, মাফ করার কি আছে, তোমার উপর তো আমার কোনো অভিযোগ নাই। আর এমনিতেও তো আমি তোমাকে আগেই বলছি, তোমার সাথে আমার মিল কখনোই হবে না, আমি তোমার সাথে কখনোই সংসার করতে পারবো না। যার সাথে আমি সংসার করতে পারবো আমি তো তাকে নিয়ে আছি, কই মায়াকে নিয়ে তো আমি অসুখী না। আমাকে বলে, তুমি মায়াকে নিয়ে অসুখী না, এটা তো আমি দেখতেই পাচ্ছি, তবে বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া বড্ড অসুখী। আমি তখন বললাম, মানি, এটা তুমি কি বলতেছ? ও বলে, জানো, এমন একটা কথা তুমি যদি শোনো অবাক হয়ে যাবা, এবং তুমি নিজেকে নিজে বিশ্বাস করাতে পারবা না যে আমি তোমাকে ঠকাতে গিয়ে আমি নিজে কেমন করে ঠকে গেছি। আমি তখন বললাম, কিভাবে ঠকলাম? আমাকে বলে, আমি যে লোকটাকে বিয়ে করেছিলাম আমেরিকাতে, তার বউ আছে, তার বাচ্চা আছে, আমেরিকাতে সে সেটেল, সে আমাকে বিয়ে করেছে শুধুমাত্র তার মায়ের দেখাশোনা করার জন্য, গ্রামে যাতে আমি তার মায়ের দেখাশোনা করি, এই জন্য সে আমাকে বিয়ে করছে, এছাড়া আর কিছুই না। এবং কখনোই আমাকে স্ত্রীর কোনো অধিকার দেয়নি, সবসময় আমাকে অবহেলা করতো, অনাজ্ঞা করতো, অপমান করতো। কোনো দিনও আমি ওনার কাছে ওরকম কোনো ভালোবাসা পাই নাই। আমি তখন অবাক দৃষ্টিতে ওর মুখের দিকে তাকিয়ে আছি এবং বলতেছিলাম যে, হায়রে আল্লাহ, হায়রে মানুষ, কেমন করে পারে এমন করতে। ও আমাকে বলে, তোমার ফোন নাম্বারটা আমাকে একটু দিবা? আমি বললাম, আমার ফোন নাম্বার তো তুমি যে কোনো কারোর কাছ থেকেই নিতে পারো। ও বলে, না, আমি তোমার কাছ থেকে নিতে চাই। তখন আমি আমার ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে ও রাতের বেলায় মাঝে মাঝে, মানে এদিনও চলে যায়, এরপরে মাঝে মাঝে রাতের বেলা আমার ফোন দেয়, আসাদ কী করো, কোথায় আছো, খাইছো, ভালো আছো? তো আমার মায়া তো আসলে অতটা ট্যালেন্ট না, এবং ও তো একটু মানসিক প্রতিবন্ধী, তো ও তো এত কিছু বুঝে না। তো আমি ওর সাথে বসে কথা বললেও ও কখনো মাইন্ড করে না, কখনো সন্দেহ করে না। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কথা বলতে বলতে একটা সময় দেখা গেল যে মায়ের প্রতি, মানে আমি মায়ের প্রতি আমার কেন জানি মানে আপনার একটু অবহেলা চলে আসছে, এবং রাইসের দিকে আমি কেমন জানি ঝুঁকে যাচ্ছিলাম। এমন করে, যেহেতু সে আমার পুরনো প্রেমিকা ছিল, একটা পর্যায়ে আমাকে বলতেছে যে, আসাদ, আমি তোমাকে ঠকাইছি, আমি তোমাকে আর ঠকাতে চাই না, তুমি একটা কাজ করো, তুমি নিজে প্রতিষ্ঠিত হও, এবং নিজে প্রতিষ্ঠিত হয়ে তুমি আমাকে বিয়ে করো। আমি আমার স্বামীকে ছেড়ে দিব, এবং আমার হাজব্যান্ডকে ছেড়ে দিয়ে আমি তোমার সাথে সংসার করব। আমি তখন বললাম, না, এটা কখনোই সম্ভব না, এটা কখনো হতে পারে না, কারণ আমি মায়াকে বিয়ে করছি, মায়ের তো কোনো অন্যায় করে নাই, মায়ের তো কোনো অপরাধ করে নাই, আমি মায়াকে ছেড়ে কেন তোমার কাছে যাব? তুমি তো ইচ্ছে করে আমাকে ছেড়ে গেছো, তুমি তো ইচ্ছে করে অন্য কাউরে বিয়ে করছো, তাহলে কেন তুমি আজকে এই কথাগুলো বলতেছো? ও আমার কাছে প্রচুর কান্নাকাটি করে। যারে এতটা ভালোবাসি তার চোখের পানিটা নিতে পারতেছিলাম না, এবং নিতে না পারে তারা অনেক বুঝাইছি। একদিন সে আমাকে বলে, তুমি আমার শ্বশুরবাড়িতে আসো, আজকে আমার শ্বশুরবাড়িতে কেউ নাই। খুবভাবে আমাকে অনুরোধ করলো, আমি যেতে চাই না, তারপরও আমাকে জোর করে নিয়ে গেল। তো একদিন আমি ওর শ্বশুরবাড়িতে গেলাম, এবং যাওয়ার পরে দেখলাম যে আসলে ও শ্বশুরই ওর ননদ কোথায় জানি বেড়াইতে গেছে, বাড়ির মধ্যে ও একা। আমার জন্য প্রচণ্ড রকমের রান্নাবান্না করছে, এত রান্নাবান্না যে আমি জীবনে এত মজাদার খাবার দেখি নাই। টেবিল ভর্তি মানে সব সুস্বাদু খাবারগুলো আমাকে দিছে।
আমি খাবার খাইলাম, খাওয়ার পরে আমি বললাম যে রাত বেশি হয়ে যাইতেছে, মায়া মনে হয় আমার জন্য অপেক্ষা করে, আমি চলে যাচ্ছি। আমাকে বলে কোথায় যাবা, তুমি যাইতে পারবা না, আজকে রাতে তুমি এখানে থাকবা। আমি বললাম আরে না, পাগল হয়ে গেছো নাকি, আমি চলে যাব, কারণ মায়া ঘরে একা। বলে মায়ের সাথে তো সারা জীবনে থাকছো, এবার না হয় আমার সাথে একটা রাত থাকো। এবং জোর জবস্তি করেও সেদিন আমাকে তার সাথে রেখে দেয়। এবং তার সাথে শুধু রাখেই না, সে আমার সাথে এমন একটা কাজ করে আমার নিজের কাছে অনেকটা লজ্জা লাগে। আমি সত্যি এই কাজটা করার জন্য প্রস্তুত ছিলাম না। ও সম্পূর্ণ আমার উপরে জোর প্রয়োগ করে আমার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। এবং ওই সম্পর্কটা হওয়ার পর থেকে ও খুব ফ্রি হয়ে যায়। এরপরে মাঝে মাঝে 2-3 দিন পর পর আমাদের বাড়িতে আসতো, এসে ঘরে কেউ না থাকলে সবার চোখ ফাঁকি দিয়ে আমার সাথে বিভিন্ন ধরনের এই কাজগুলো করতো। এমন করতে করতে আমি আসলে নিজেকে একটা সময় কন্ট্রোল করতে পারিনি। আমি আউট অফ কন্ট্রোল হয়ে যাই এবং ওর প্রতি আমার ইমোশন, আবেগ সব কিছু আগের পর্যায়ে আবারও চলে যায়। দেনও আমাকে বলে তুমি মায়াকে ছেড়ে দেওয়ার দরকার নাই, মায়া যেখানে আছে এখানেই থাকুক, তুমি একটা কাজ করো, তুমি দেশের বাইরে চলে যাও। তুমি যদি দেশের বাইরে কোথাও চলে যাও, আমি তোমার সাথে দেশের বাইরে চলে যাব এবং আমি তোমার সাথে দেশের বাইরে গিয়ে তোমার সাথে সংসার করব। আমি আমার ওই লম্পট স্বামীর সাথে থাকবো না, আমি ওকে ছেড়ে দিব। আমি বললাম না মায়া, না রাইস, এটা হতে পারে না। ও আমাকে বারবার বলে প্লিজ আমি যেটা বলছি আমার কথাটা একটু শোনো, তুমি আমার কথাটাকে এইভাবে ফেলে দিও না, প্লিজ আমার কথাটা একটু রাখো। আমার হাতে পায়ে ধরে তখনও কান্না করতেছে এবং ওর ওই কান্না দেখে একটা পর্যায়ে আমি নরম হয়ে বললাম আচ্ছা ঠিক আছে। পরে রাইস আমার জন্য টাকা দিল, আমারে বললো তুমি পাসপোর্ট করো। আমি তখন পাসপোর্ট করলাম গোপনে গোপনে এবং পাসপোর্ট করার পরও আমার ভিসা প্রসেস করলো। প্রথমেই ইতালিতে আমার জন্য ভিসা জমা দিল। যখন ইতালিতে ভিসা জমা দিল, ইতালিতে আমার ভিসা হয় নাই। দীর্ঘ প্রায় অনেকগুলো মাস ঘুরি, ভিসা হয় নাই। ওখানে রাইসার অনেকগুলো টাকা মাইট যায়। এরপরে রাইসার টাকা কোত্থেকে আনে ওই জানে, আমি জানি না। পুনরায় ও আমাকে আবারও টাকা ম্যানেজ করে দেয়। এবার টাকা ম্যানেজ করে দেওয়ার পরে আমি কুয়েতে যাব, কুয়েতের প্ল্যানিং করি। কুয়েতে আমি তখন পাসপোর্ট জমা দিই এবং আলহামদুলিল্লাহ কুয়েতে আমার ভিসা হয়ে যায়। তো ভিসা হয়ে যাওয়ার পরে আমি বললাম রাইসা আমি তো চলে যাচ্ছি। ও জাস্ট গোপনে ওর পরিচিত একটা হুজুরটাকে শুধু আমার সাথে কলমাটা পড়ে। ওই সময় পর্যন্ত কিন্তু মায়া আমার বউ আছে এবং মায়ার কাছে আমার একটা মেয়ে সন্তানও আছে। যাই হোক, এরপর আমাকে বললো যে ঠিক আছে। আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে দেন আমি তখন আপনার চলে গেলাম, কুয়েতে চলে গেলাম। কুয়েতে যাওয়ার পরে আমি কুয়েতে যেখানে গেলাম ভাই, এত ভালো একটা কাজ পাইছি বলার মতো না। এত ভালো একটা কাজ এবং এত বেশি স্যালারি, ওই সময় আমার কাছে মনে হয় হাতে গোনা যদি কয়েকটা বাঙালি ধরা হয় তাদের মাঝে আমি কুয়েতের মাটিতে অনেক ভালো আছি। আমি এত বড় একটা সুযোগ পাইছি, অনেক টাকা কামাইতাম এবং যে টাকা কামাইতাম তার বেশিরভাগ টাকা আমি রাইসার জন্য পাঠাইতাম। এবং একটা পর্যায়ে আমি রাইসার ভিসাও প্রসেস করি, রাইসাকে আসতে বলি। ও আমাকে বলে দরকার নাই, তুমি একটানা বিদেশ করে টাকা পয়সা ইনকাম করবে এবং সেই টাকা দিয়ে পরে না হয় আমি তোমার কাছে যাব, বা এই মুহূর্তে আমি যেতে চাই না, মানে ও আসতে চাই নাই। আমি তখন আমার বাড়িতে আমার মায়ের টাকা দিয়ে, আমার মা তখন আমার বাড়িটা বিল্ডিং করে, বাড়িটা বড় করে, মোটামুটি অনেক সুন্দর করে এবং আমার দিন সম্পূর্ণভাবে পাল্টে যায়। কখনো যে এরকম একটা দিনে আসতে পারবো বা আল্লাহ যে কখনো আমাকে এইরকমভাবে এই জায়গায় আনবিটা আমি কখনো স্বপ্নও চিন্তা করতে পারিনি। আলহামদুলিল্লাহ তখন আমার ঘর বাড়ি এত বড়লোক হয়ে যায় যে আসাদের নাম শুনে মানুষ ঘৃণা করতো, অথচ সেই আসাদের বাড়িতে আজকে মানুষ বেড়াইতে আসে। আমার বাবা হাবিব পোদ্দার, যিনি আমাকে এত অপমান করছে, এত অপদস্থ করছে, তিনি দিনের পর দিন আমার বাড়িতে ঘুমায়, আমার বাড়িতে থাকে। যাই হোক, এরকম করে আমি তখন রাইসার জন্য টাকা পাঠাই। এক্সট্রা আমি রাইসার জন্য টাকা পাঠাইতাম। ধরেন বেতনের 70% আমি রাইসার জন্য পাঠাইতাম, 20% হচ্ছে আমি আমার পরিবারকে দিতাম, মানে মাকে দিতাম, আমার মায়াকে দিতাম, আর বাকি টাকাটা আমি নিজের কাছে রাখতাম। এমন করতে করতে রাইসা আমারে বলতেছে আমি দেশের মধ্যে কোনো একটা ব্যবসা বাণিজ্য করি, বিদেশে যাবো, এটা ভালো লাগতেছে না, আমাদের সম্পর্কটা এখন আমার আব্বুও মেনে নিছে, রাইসা আমারে বলতেছে। এবং আমি বিশ্বাস করতে পারতেছি না, ও একদিন আমারে কলে রাইখা ওর আব্বুর সাথে কথা বলতেছে। ওর আব্বু বলতেছে সমস্যা নাই, আসাদের কাছে আমি তোরে বিয়ে দিমু, যেহেতু তোর আগের স্বামী ভালো পড়ে নাই, যেমনি পারি মায়া আমার বাড়িতে কাজের মেয়ে ছিল, মায়া আমার বাড়িতেই কাজ করবে, আমার বাড়িতেই থাকবে, বাট আমি তোরে আসাদের কাছে বিয়ে দেবো, তুই কোনো টেনশন করিস না। এই কথা আমি নিজের কানে শোনা হাবিব পোদ্দার রাইসাকে বলতেছে। তো আমিও মাঝে মাঝে হাবিব পোদ্দারে ফোন দিতাম, ওনার সাথে আমার অনেক কথা হইতো এখানে ওইখানে বিভিন্ন জায়গায়, উনি জায়গায় কিন্তু আমি ওনাকে হেল্প করতাম, সাহায্য সহযোগিতা করতাম। একইভাবে রাইসাকে আমি প্রচুর পরিমাণে গোল্ড পাঠাইতাম। আমি আমার বউ মায়ের জন্য কখনো বিদেশ থেকে এত গয়নাগাটি এত কিছু পাঠাই নাই। আমি অলওয়েজ রাইসার জন্য যা পাঠাইতাম, মানে রাইসার যেটা লাগবে আমি সেটাই পাঠাইতাম। এভাবে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 7 বছরের মতো আমি কুয়েতে থাকি এবং 7 বছর পর আমি তখন ভাবলাম আমি দেশে আসব। তো 7 বছর পর আমার যেই সুযোগটা, আমি যদি বেশি দিন দেশে থাকি তাহলে আমার ওই কুয়েতের সুযোগটা নষ্ট হয়ে যাবে, যার জন্য জাস্ট 15 দিনের ছুটিতে আমি তখন দেশে আসছি। 7 বছর পরে 15 দিন পর দেশে আসছে। আমার মেয়েটা তখন অনেক বড় হয়ে গেছে, আমি মেয়েটারে জড়াইয়ে ধরে, আমার মায়ের সাথে মায়া আছে, কিন্তু আমি তখন মানে 7 বছর পর আসার পরে মায়ের সাথে একটা রাতও থাকি নাই।
মানে একটা রাত আমি মায়ের সাথে থাকিনি, সম্পূর্ণ মায়ের কাছ থেকে দূরে আমি রাইসার সাথে থাকতাম। আমি যে রাইসার ঘরে যেতাম, রাইসার সাথে ঘুমাইতাম, রাইসার সাথে থাকতাম, এই সব কিছুই কিন্তু রাইসার বাবা হাবিব পোদ্দার দেখতো। তো আমার ছুটি কম ছিল, রাইসা আমাকে বলে তুমি এবার চলে যাও এবং এরপরে তুমি 1-2 বছর থেকে একবারে চলে আইসো। আইসা এরপর আমরা অনুষ্ঠান করে সব কিছু ছাড়াছাড়ি করে দিই, মানে মায়া আপুকে নিয়ে আসবো, আমি তোমার ঘরে চলে যাবো, নিয়ে তুমি আর কোনো টেনশন করো না। 15 দিন বাংলাদেশে থাকার পর আমি দেন আবারও কুয়েতে চলে আসি। তো আমি তখন হাবিব পোদ্দার সব কিছু জানতো। উনি আমাকে বলে জাস্ট লোকেকে মানে মানুষকে জানানোর দরকার নাই, উনি আমাকে বলতো সবসময়, কারণ হচ্ছে যেহেতু তুমি আমার বড় মেয়েরই বিয়ে করছো, এখন যদি আবার আমার ছোটো মেয়েরই বিয়ে করো লোকজনে খারাপ বলবে, তা আমি লোককে জানাতে চাই না, আমি গোপনে গোপনে তোমাদের সম্পর্কটা করে দেবো, এরপরে ছেলে মেয়ে হয়ে গেলে, সংসার হয়ে গেলে আর কোনো ঝামেলা হবে না, তুমি কোনো টেনশন করো না। আমি এমনও মাস গেছে যে কুয়েতের মাটিতে আমি 1 মাসে 10 লাখ টাকা ইনকাম করছি, এরকম একটা চান্সে ছিলাম, এরকম একটা সুযোগে ছিলাম। কয়েক কোটি টাকা আমি তখন ওই হাবিব পোদ্দারকে দিছি। যাই হোক, এভাবে সময়গুলো কাটতেছে, অ্যান্ড এভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি কুয়েতে থাকা অবস্থায় হঠাৎ করে রাইসার মোবাইলটা, মানে রাইসা গোপনে আরেকটা মোবাইল ব্যবহার করতো, এটা আমি জানতাম না, ও গোপনে আরেকটা মোবাইল ব্যবহার করে। ওই মোবাইলে আমি কল দিলে বেশিরভাগ সময় ব্যস্ত পাইতাম, মানে বেশিরভাগ সময় ব্যস্ত কি নাম্বারটা ব্যস্ত কেন। তো ও আমাকে কখনো এইটা ওইটা অনেক কিছু বুঝাইতো, মানে আমাকে যেটা বুঝাইতো আমি সেটাই বুঝতাম। তাই এইভাবে যেতে যেতে হঠাৎ করে আমার বউ, আমার মা একটু হঠাৎ করে কেমন জানি একটু অন্যরকম আচার ব্যবহার শুরু করে। মানে এক কথা বলতে গেলে আমার মা হঠাৎ করে পাগল হয়ে যায়। এবং মা যখন পাগল হয়ে যায়, মানে একদম মানে এই জিনিসটা হঠাৎ করে ঘটে, আমার মায়ের ব্রেনে সমস্যা দেখা দেয়। এবং আমার মায়া তো আগেই সমস্যার মধ্যে ছিল, মায়ের তো ব্রেনে সমস্যা আছেই, এনিমে যে আমার মায়েরও যখন ব্রেনে সমস্যা দেখা দেয়, আমি তখন ভাই মানে অনেকটা বিবেকে পড়ে যাই যে এখন আমি কী করব। মায়ের অবস্থা যা, রাইসের অবস্থাও আমার মায়ের অবস্থাও তা আমি বুঝতে পারতেছিলাম না। একটা পর্যায়ে আমি তখন রাইসারে বললাম যে রাইসা কী করা যায়। রাইসা আমার বলে তুমি দেশে আসো। 2 বছর পর আমি পুনরায় ভাই আবারও দেশে যাই, এবং 2 বছর পরে আবারও দেশে যাওয়ার পরে এবার আমি তখন রাইসার সাথেই থাকতেছি। মায়া তখন আমার বাড়িতে থাকে, আমি তখন ওই রাইসার বাড়িতে যাচ্ছি, রাইসা তখন তার বাবার বাড়িতেই থাকতো, ওর সাথে আমি রাতের বেলায় ঘুমাইতাম, মানে একেবারে হাজব্যান্ড ওয়াইফ সোজা কথা যেটা। রাইসার বাবা দেখতো, রাইসার মা দেখতো, সবাই দেখতো, ওদের পরিবারের সবাই দেখতো, কিন্তু কখনো আমাকে কোনো কিছু বলতো না, কারণ তারা সবাই জানে যে আমি মায়াকে ছেড়ে দিব, আমি রাইসার সাথেই থাকবো, এবং আমি অলরেডি রাইসাকে বিয়ে করে ফেলছি। এই অবস্থার ভিতরে আমার মা তখন একটু বেশি পাগলামি শুরু করে, মানে পাগলামি বলতে ঠিক এরকম যে আমার মা ঘরের বাইরে চলে যায়, তাকে ঘরের মধ্যে রাখা যায় না, ঘরের বাইরে চলে যায় এবং কাপড় চোপড়ও মাঝে মাঝে খুলে ফেলে। তো এই অবস্থার ভিতরে তখন রাইসা একদিন আমার বলতেছে যে আসাদ, আমি আসলে কি বলবো বুঝতে পারতেছি না, তোমার আম্মা যেরকম করে পাগলামি করতেছে, এরকম করে যদি তোমার আম্মা পাগলামি করে তাহলে আমার আব্বার মান সম্মান থাকবে বলো? এমনি তুমি টাকা পয়সা ইনকাম করছো, টাকা পয়সা আমার ঠিক আছে, তার উপরে আবার আমার বড় বোনকে বিয়ে করছো, এখন আবার আমারে বিয়ে করবা, তার উপরে তোমার মা পাগল, আমি তো তোমার সাথে আসলে এইভাবে সংসার করতে পারবো না। আমি তখন রাইসাকে এতটা ভালোবাসি ভাই, আসলে কি বলবো, রাইসা যদি বলে যে আমার নিজের গলায় আমার নিজের চাকু ঢুকাই দেওয়ার জন্য আমি দিতে পারবো, তখন সারা পৃথিবীটা একদিকে, রাইসা আমার কাছে একদিকে। এই অবস্থার ভিতরে আমি তখন বললাম যে তুমি এরকম করে বলতেছো কেন। পরে আমি মাকে একটা মেন্টাল হসপিটালে ভর্তি করে, এবং ওই হসপিটালও আমি মায়ের পিছনে অনেক টাকা খরচ হইতো আর কি, ওই হসপিটালে রাখা টাকা মিলে রাইসা আমার বলো ওখানে আম্মারা রাখার দরকার নেই, ওইখান থেকে নিয়ে আসো। আমি আমার আম্মার পিছনে একটা টাকা নষ্ট করি, এটাও রাইসা পছন্দ করে না। একটা পর্যায়ে আমি হসপিটাল থেকেও আমার আম্মাকে নিয়ে আসি, এবং আনার পরে আমার আম্মাকে তখন আমি রাস্তায় ছেড়ে দিছি, একরকম রাস্তায় ছেড়ে দিছি। আমার মা তখন কী করে, বেশিরভাগ সময় ওই আমাদের এলাকাতে হচ্ছে একটা প্রাইমারি স্কুল আছে, ওই বাচ্চারা যখন আসে তখন ওই বাচ্চাদের সাথে মাঠের মধ্যে খেলাধুলা করে, এবং রাতের বেলায় প্রাইমারি স্কুলের আপনার যে বারান্দা আছে বারান্দার মধ্যে ঘুমায়। তো রাইসা আমাকে বারবার একটা কথা বলে, দেখো আর যাই হোক আমার আব্বা তো তোমার আম্মার জন্যই আমাকে মেনে নেবে না, এবং ওর বাবাও তখন মানে খুবভাবে মন মারতেছে, মানে হাবিব পোদ্দার অনেক মন মারতেছে যে আমার মা যেহেতু এরকম করে হঠাৎ পাগল হয়ে গেছে, আমার মা পাগল হয়ে যাওয়ার কারণে আমার মা কাপড় চোপড় খুলে ফেলে, একটু অশ্লীলভাবে চলাফেরা করে বা মানুষের সাথে এরকম করে, তো এরকম একটা পাগলের ছেলের কাছে উনি ওনার মেয়ে রাইসারে কেমনি বিয়ে দিবে? অলরেডি বড়োটারে বিয়ে দিছে, বড়োটা কাজের মেয়ে ছিল ঠিক আছে, সারা গেছে, কিন্তু ছোটোটা তো ওনার নিজের মেয়ে, এখন উনি কীভাবে ওই মেয়েকে আমার কাছে বিয়ে দিবে? উনিও এটার মানতে পারতেছিল না। একটা পর্যায়ে তিনি বলতেছে, মানে আমি কি বলবো, আল্লাহ তুমি মাফ করো, একটা সময় আমাকে এরকম মানে মাঘ মাসের কোন শীতের মধ্যে একদিন রাইসা আমাকে বলতেছে, একটা কাজ করো, এই কাজটা যদি করো তাহলে সাপও মরবে লাঠিও ঠিক থাকবে। আমি তখন বললাম কী কাজ যেটা করলে সাপও মরবে লাঠিও ঠিক থাকবে? ও আমাকে বলে, আজকে যে পরিমাণে শীত পড়তেছে, তুমি গিয়া তোমার আম্মা তো ঘুমিয়ে আছে, এই কাঁথারাতা সব কিছু নিয়ে তোমার আম্মাকে ওই স্কুলের পিছনে যেই পুকুর আছে ওই ঠান্ডা পুকুরে তোমার আম্মার তুমি ফেলে দিয়ে আসো। আমি বললাম রাইসাটা তুমি কি বলো, আমার আম্মার যদি আমি এরকমভাবে পুকুরে এরকম মানে শীতের মধ্যে ফালাই দিতে আমার আম্মা মারা যাবে, ও
ও বলে আমিও তো চাই মারা যাক। তুমি কি বলতেছো এটা? আমাকে বলে হ্যাঁ, তুমি যদি তোমার আম্মাকে কোলে করে এই স্কুলের পিছনে পুকুরের মধ্যে ফালাই দাও তাহলে তোমার আম্মা ওখানে মারা যাবে, আর সকালে উঠে সবাই দেখবে তোমার আম্মা ওইখানে মরে গেছে। তা সবাই বলবে হয়তো বুড়ি রাতের বেলায় কোনো না কোনো কারণে পুকুরে গিয়া পুকুরে পড়ে গেছে, পুকুরের ভিতরে পড়ে গেছে, তো তিনি মারা গেছে। এতে দেখা যায় যে তোমার আম্মা মারা যাবে, তোমার আম্মার দাফন কাফন হয়ে যাবে, এবং একইভাবে আমি তোমার নিয়ে নীরবে সংসার করতে পারবো। আমার আব্বা কোনোভাবে তোমার আম্মা বেঁচে থাকা অবস্থায় আমাকে তোমার ঘরে পাঠাবে না, কারণ আর যাই হোক একটা রাস্তায় উলঙ্গ মহিলার ছেলের কাছে তো আমার আব্বা আমাকে বিয়ে দিবে না। আমি তখন বললাম রাইসা, তুমি যেটা বলতে সেটা করাটা কি ঠিক হবে? ও আমাকে বলে কেন ঠিক হবে না বলো? তোমার আম্মা জীবিত থাকা অবস্থায় যেভাবে কষ্ট পাচ্ছে, মরে গিয়ে না হয় আল্লাহর কাছে ভালো থাকবে। আমি জানি না আমার কি হয়েছে। আমি বললাম যে রাইসা, আমার কাছে মনে হয় এটা ঠিক হবে না। আমাকে বলে না, আমি যেটা বলছি তুমি সেটা করো, আর এটা যদি তুমি না করো তাহলে আমি আমার নিজের জীবন দিয়ে দিব, আমি নিজে আত্মহত্যা করব, কারণ আমি তোমাকে ভালোবাসি। এইভাবে লুকিয়ে লুকিয়ে তোমার সাথে প্রেম করা, লুকিয়ে লুকিয়ে তোমার সাথে ঘরে থাকা, লুকিয়ে লুকিয়ে তোমার সাথে সংসার করা, এইটা আমি আর পারবো না। হয় তুমি আজকে তোমার মায়ের এটা করবা, নাইলে আমি নিজে আত্মহত্যা করবো। আমি বলি তো মাকে পুকুরে ফালাইলি যে মা মরে যাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তুমি ফালাই দিয়ে দেখো না, ফালাই দাও। এরপরে আমি ঠিকই আমার বউয়ের কথা শুনে এই কনকনে শীতের মধ্যে আসলাম। এসে দেখি আমার মা অনেকগুলো ছিঁড়া কাঁথা গায়ের মধ্যে পেঁচিয়ে খুব কষ্ট করে ভাই স্কুলের ওই বারান্দায় কনকনে শীতের এবং হিমেল বাতাসের মধ্যে শুয়ে আছে। আমি তখন আমার ওই মাকে, যেই মা আমাকে 10 মাস ধরে তিনি পেটে ধরেছে, সেই মাকে আমি তখন এই কাঁথা সহ ধরে পোটলা বানায়া আমি তখন মাকে আমাদের স্কুলের পিছনের একেবারে একটা কুয়া, মানে আসলে এটাকে পুকুর বলে না, একদম নিষ্কালো পানি, এবং এই পানিগুলো এতটাই ঠান্ডা যেখানে বরফ পড়ে, আমি ওই পানির মধ্যে আমার আম্মাকে ছেড়ে দিয়ে আসলাম। আমার আম্মা কোনো শব্দ করলো না। আমি যে ওনাকে পানিতে ফেলে দিলাম, উনি কোনো শব্দ করলো না। আম্মারে ফালাইতে আমি তখন বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে রাইসা আমারে বলতেছে তোমার আম্মারে কি করছো? আমি বললাম ওইখানে ফালাই দিয়ে আসছি। ও বলে ভালো করছো, এবার শো, অনেক ঠান্ডা লাগতেছে। এই বলে রাইসা আমার গায়ে একটা না 2টা কম্বল দিয়ে আমাকে জড়াই ধরলো। 2টা কম্বল দিয়ে জড়াই ধরার পরেও আমার কাছে মনে হয় আমার শীত লাগতেছে। তখনই আমার চোখ দুটো জলে ভিজে গেল। এ তো আমার সেই মা। আমি মারা যাব বলে, আমাকে মেরে ফেলবে বলে এরকম কনকনে শীতের রাতে আমার মা আমাকে বুকে জড়িয়ে ধরে এত বড় একটা বিল পার হয়ে আমাকে বিল থেকে নিয়ে আসছে। এ তো সেই মা, যে মা আমি সাইকেলের পিছনে বসে আমার পা ভেঙে ফেলার পরে আমার পা ভালো করার জন্য আমাকে হসপিটালে চিকিৎসা করার জন্য মা 90 বছরের একটা বৃদ্ধ লোকের সাথে রাত কাটিয়েছে। এ তো আমার সেই মা, যে মা আমার জন্য নিজের জীবন যৌবন সব কিছু শেষ করেছে। আজ আমার গায়ে এত শীত লাগতেছে, এত শীত, আমি শীতে 2টা কম্বল দেওয়ার পরে আমি কাঁপতেছি। তাহলে আমি আমার মাকে কেমন করে এরকম কুয়ার মধ্যে ফেলে দিয়ে আসলাম, যেখানে আমার মা পানিতে পড়ে আছে। একটা সময় রাইসের দিকে তাকালাম, দেখলাম রাইসা ঘুমিয়ে গেছে। রাইসা যখন ঘুমিয়ে গেছে আমি তখন আস্তে আস্তে করে কম্বলের ভিতর থেকে বেরোইছি। বেরোয়া আমি একটা দৌড় দিলাম ওই কুয়ার থেকে। আমি আমার মায়ের কাছে যাব, আমার মারে আমি যেখানে ফেলে এসেছি মা কেমন আছে আমি দেখতে যাবো। কিন্তু দৌড়ে ওই কুয়ার কাছে আসার পরে দেখি আমার মা নাই। মায়ের কাঁথাগুলো কুয়ার পাশে পড়ে আছে, কিন্তু মা নাই। আমি তখন কুয়ার মধ্যে লাফ দিয়া নামলাম। নামার পরে আমি ভাবতেছি আমার মা মনে হয় নিচে ডুবে গেছে। আমি কুয়ার মধ্যে ডুব দিতেছি, আমার মায়ের আর আমি পাই না। এই শীতের মধ্যে আমি তখন হাড় ভাঙা শীতে আমি তখন কাঁপতেছি। আর এরকম করে সকাল পর্যন্ত আমি এই কুয়ার মধ্যে থাকি। একটা পর্যায়ে আস্তে আস্তে করে মানুষজন আসে। আসার পরে সবাই আমার বলে কিরে কী হয়েছে? আমি বলে আমার মার এই পুকুরের মধ্যে মনে হয় পড়ে গেছে। মায়ের কাঁথা যে পুকুর পারে, মনে হয় মা পুকুরের মধ্যে পড়ে গেছে। আমি মারে খুঁজতেছি। পরে একজনে বললো আরে তোর মারে তো অমুকে নিয়ে গেছে। মানে আমাদের এলাকার এক লোক আছে, তিনি মাঝে মাঝে রাতের বেলায় হাঁটাহাঁটি করে মাছ টাছ ধরে, ওই টাইপের একটা লোক আর কি, গরিব। তা বলে উনি নিয়ে গেছে। আমি তখন দৌড়ে ওই বাড়ির দিকে গেলাম। যাওয়ার পরে দেখি আমি যে মামাকে 10 মাস 10 দিন গর্ভে ধরেছে, আমি যে মাকে রাতের ওই ঘুটঘুটে অন্ধকারে মাঘ মাসের ওই শীতের মধ্যে পুকুরে ফেলাই দিছি, আমার সেই মায়ের পায়ের মধ্যে ওই লোকটা গরম পানির সেক দিতে আছে। রোদের মধ্যে আমার আম্মাকে শোয়াইয়া রাখছে। আমি দেখার পরে মায়ের কাছে গেছি, মা আমার দিকে তাকায় হাসতেছে। আমার মা তো পাগল, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার দিকে তাকায় তাকায় হাসতেছে। আমি তখন মায়ের বুকে জড়িয়ে ধরে একটা চিৎকার দিলাম, মা গো, ও মা
তুমি আমারে মাফ করে দাও মা। মুহূর্তের মধ্যে আমার বউ জানি কোত্থেকে আসছে, আইসাই পায়ের জোতাটা খুইলা ভাই এই গ্রামবাসীর সামনে, মানুষের সামনে আমাকে দাম দাম করে মারতে শুরু করলো। ওর 2-3টা জুতার বাড়ি খাওয়ার পরে আমি নিজের রাগ আর কন্ট্রোল করতে পারি নাই। আমি লাফ দিয়ে ওখান থেকে উঠে আমি ওর গালে 2টা থাপ্পড় মারি, এবং 2টা থাপ্পড় মারার পরেও এখান থেকে চলে যায়। ও যখন চলে যায়, এটাই সম্ভবত আমার জীবন থেকে ওর শেষ চলে যাওয়া। সেদিন আর আমি ওর সাথে কোনো কথা বললাম না, ও চলে গেল। এবং দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। ওই ঘুটঘুটে অন্ধকার রাতের বেলায় আমি তখন ওই গরিব মানুষের ভাঙা ঘরে আমার মাকে নিয়ে আমি একটা রাত কাটাবো। সে রাতে আমি মাকে নিয়ে শুয়ে আছি, মা আমার হাতটা শক্ত করে ধরে আছে। ভাই রে, ও ভাই, আমার চোখগুলো যখন আস্তে করে ভেঙে আসতেছিল, আমার মা তখন মনে হলো যেন আমার বুকের মধ্যে হাত বোলাইতে আছে। আমার ওই পাগল মা, যার মুখে ভাষা নাই, যার মুখে কথা নাই, উলঙ্গ হয়ে রাস্তায় চলে। হঠাৎ ঘুমটা ভেঙে গেল। মায়ের দিকে তাকালাম, মায়ের দিকে তাকায় দেখতেছি মা কোনো শব্দ করতেছে না। যখন কোনো শব্দ করে না, ভালো করে তাকায় দেখলাম আমার মা আর বেঁচে নাই, মরে একেবারে শক্ত হয়ে আছে। চিৎকার দিলাম, আশেপাশের সব মানুষগুলো তখন দৌড়ে আসলো। আমি বলি, আমি আমার মায়ের কুয়ার মধ্যে ফালাই দিছি, আমার মায়ের আমি কুয়ার মধ্যে ফালাই দিছি। আমার মা তো তখন মরে নাই, কুয়ার মধ্যে ফালানোর পরও আমার মা বাইচা ছিল। কিন্তু আমি যখন আমার মায়ের সাথে শুইলাম, তখন আমার মা কেন মরে গেল? আসলে আমি বিষাক্ত থাকার কারণেই আমার মা মারা গেছে। আমি সবার কাছে চিৎকার করে বলতেছি, আমি আমার মায়ের কুয়োতে ফালাই দিছি, আমার মারে আমি কুয়োতে ফালাইছি। সবাই তখন বলে, মনে হয় আসাদও পাগল হয়ে গেছে ওর মায়ের মতো। কি কয়? আমি কাউরে বিশ্বাস করতে পারলাম না যে আমি আমার মায়ের কুয়োতে ফালাই দিছি। একটা পর্যায়ে আমার মায়ের দাফন কাফন হলো, মাকে আমি কবরে শোয়াইলাম। মায়ের দাফন কাফন হওয়ার পরে আমি তখন এই রাইসাকে সম্পূর্ণভাবে মন থেকে ডিলিট করে আমি তখন আবারও পুনরায় আমার মায়ের কাছে ফিরে গেলাম, আমার মেয়ের কাছে গেলাম। আমার মেয়ে আর মায়েকে নিয়ে আমি তখন এই বরিশাল শহর থেকে ঢাকায় চলে আসি। আমি আর ওই গ্রামে থাকি না, আমার মাকে মাটি দিয়ে আমি ঢাকাতে আসি। এবং ঢাকাতে আসার পর আমার কাছে কিছু টাকা থাকে, ওই টাকা দিয়ে আমি টুকিটাকি একটা ব্যবসা শুরু করি। সেই ব্যবসা থেকে আজকে আলহামদুলিল্লাহ রাজধানী ঢাকার বুকে আমি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়িক। এবং আমার এরপরে আরও 2টা পুত্র সন্তান হয়, আমার 2টা ছেলে এবং আমার একটা মেয়ে। আমার বউ মায়াকে নিয়ে আমি রাজধানী ঢাকার বুকে অনেক ভালো আছি। এবং শেষে আমি শুনেছিলাম রাইসান নাকি তার ওই আমেরিকার হাজব্যান্ডের সাথে ডিভোর্স হয়ে যায়, এরপরে তাকে তার বাবা অন্য কোথাও বিয়ে দেয়। সেখানেও সে সংসার করতে পারেনি, সেখান থেকেও সে চলে আসে এবং তার বাবার সাথে সে আছে। কিন্তু আমি আর কখনোই রাইসার সাথে যোগাযোগ করিনি। এবং ওর বাবাকে যে আমি কোটি কোটি টাকা দিয়েছি কুয়েত থাকা অবস্থায়, সেই টাকাও আমি একটা টাকাও ফেরত চাইনি। আপন ভাই, রাতের অন্ধকারে আমি আপনার গল্পগুলো শুনি, জানেন আপনার প্রতিটা গল্প আমার কলিজায় আঘাত করে, আমার হৃদয়টা শীতল হয়ে যায়। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ আপনাকে অনন্তকাল বাঁচায় রাখুক। যদি কখনও আপনার কোনো উপকারে আমি আসতে পারি, নিজেকে ধন্য মনে করব। এটা আমার ফোন নাম্বার, আর আমি ঢাকার অমুক জায়গায় থাকি। যদি কোনোদিন আমার পাশে আসেন আমি খুব খুশি হব। আপনাকে আসলে ইনভাইট করার মতো মুখ আমার নাই, তবে আপনি আসলে আমি খুব খুশি হব। আর যদি পারেন আমাকে ক্ষমা করে দিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মা তো মাই, তাই না? মায়ের মতো আপন তো কেউ হতে পারে না। আপনাকে সবাই গালি দিবে, সবাই বকা দিবে, সবাই বলবে আপনি খারাপ। আপনার দুর্দিনে আপনার পাশে কেউ এসে না দাঁড়ালেও আপনার মা আপনার পাশে এসে দাঁড়াবে। আপনি দুনিয়ার সব মানুষের কাছে খারাপ হতে পারেন, কিন্তু আপনি আপনার মায়ের কাছে ভালো সন্তান। হ্যাঁ, সব মা যে একরকম তা নয়, এরই মাঝে হয়তো 1-2টা আছে একটু ভিন্ন রকম, কিন্তু বেশিরভাগ মাগুলোই আসাদ ভাইয়ের মায়ের মতো হয়। দেখেন, হাড় ভাঙা শীতের মধ্যে কুয়ার মধ্যে ফেলে দেওয়ার পরেও কিন্তু তার মা মরে নাই। ভাগ্যক্রমে ওই লোক গিয়া দেখছে, সে উঠে নিয়ে আসছে। কিন্তু এরপরে রাতে আপনার কম্বল গায়ে দিয়ে মার সাথে শুয়েছিল, কিন্তু সেখানে মা মরে গেল। একে বলে সন্তান, একে বলে মামি। ভাই, আমার বুকটা অনেক ভার হয়ে গেছে, আমি আর কথা বলতে পারতেছি না। মানে যেন বুকের মধ্যে একটা পাথর জমে গেছে যে এমন সন্তানও হতে পারে। ভালোবাসা অন্ধ জানতাম, কিন্তু ভালোবাসা যে এতটাই অন্ধ তা আমি জানতাম না। গল্পের শুরুতে বলেছিলাম সুন্দরী বউ অনেক ভয়ঙ্কর। বিশ্বাস করেন, আমি এরকম অনেক ছোট ছোট ইমেল পাই যারা হচ্ছে মানে বউয়ের চোখ ফাঁকি দিয়ে আমাকে ইমেলগুলো লেখে, যাপন ভাই আজকে আমার বউ আমাকে এইভাবে অপমান করছে, এইভাবে অপদস্থ করছে। দেখেন,
আল্লাহর খেলা দেখেন, রাইসা কিন্তু পরীর মতো সুন্দরী, এই পরীর মতো সুন্দরী হওয়ার পরও তিনটা বিয়ে হয়েছে, আজও বাবার কাঁধে পড়ে আছে, আজও বাবার ঘাড়ে পড়ে আছে, তার কোনো সন্তান নাই, কোনো সংসার নেই। অথচ মায়া পাগল হওয়ার পরও সে আসাদ আলীর মতো একটা স্বামী পাইছে এবং 2টা ছেলে আর একটা মেয়ে নিয়ে রাজধানী ঢাকার বুকে রাজকীয় জীবনযাপন করছে। ভালো হওয়ার জন্য এই গল্পটাই যথেষ্ট। আমি কাউকে ছোট করার জন্য, কাউকে অপমান করার জন্য, অপদস্থ করার জন্য আমি গল্প প্রচার করি না। আমি চাই আমার গল্প থেকে আপনি ছোট্ট কিছু একটা শিখেন, আর এই ছোট্ট জিনিসটা থেকে আপনি নিজেকে পরিবর্তন করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।